আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আমরা আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। আসলে আমরা আপনাদের কথা জানি না, কিন্তু আমরা কিন্তু অধীর অপেক্ষা করতে থাকি যে আবার কবে আড্ডা দিব, কারণ এত মজা লাগে আড্ডাগুলো দিতে। এবং আপনাদের কমেন্টস, স্পেশালি আমাদের লাস্ট এপিসোড গুলোতে আপনাদের কমেন্টস গুলো আমাদেরকে কিন্তু আরো এক্সাইটেড করছে, আরো ইন্সপায়ার করছে কথা বলতে। সো আমাদের সাথে এভাবেই থাকবেন ইনশাআল্লাহ। লাস্ট আমাদের এপিসোড ছিল, আমরা লাভ নিয়ে কথা বলেছিলাম। উই আন্ডারস্টুড লাভ বলতে কি বোঝায় বা এই কনসেপ্টটা কি। এখন আমরা যখন বড় হচ্ছি, টিনেজার লাইফ থেকে বড় হচ্ছি, আই থিঙ্ক এভরি সিনেমা, এভরি লিটারেচার, লাভের পূর্ণতা হচ্ছে বিয়ে এবং হ্যাপি এভার আফটার। তো বিয়ে কি আসলে লাভের পূর্ণতা, মানে এর সাথে রিলেটেড কিনা, বা বিয়ে মানে কি হ্যাপি এভার আফটার? আমরা কি রিয়েল লাইফে এগুলো দেখছি? চলেন এগুলো নিয়ে আজকে কথা বলি। বরাবরের মতো আজকে আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ মডারেটরসরা আছেন, এবং অনেকে আমাদের, আমি ভিডিওতে ইন্ডিভিজুয়ালি পরিচয় দিই না, এটার জন্য অনেকে আমাদেরকে আলাদা করে জিজ্ঞেস করেন। তো ইনস্ট্রাকশনে আমি ডিটেল দিয়ে রেখেছি, ইনশাল্লাহ আমাদের সবার পরিচয় ইনশাল্লাহ দেখে নেবেন। তো লেটস স্টার্ট আওয়ার এপিসোড। আজকের এপিসোড হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ। আহ প্রথমেই শুরু করি খুব ইন্টারেস্টিং একটা কথা নিয়ে, সেটা হচ্ছে এই যে ম্যারেজকে আমরা একটা রোমান্টিসাইজড একটা কনসেপ্ট মনে করি, যে লাভের পূর্ণতা ম্যারেজ দিয়ে, বা বিয়ে মানে হ্যাপিলি এভার আফটার। অনেক কষ্ট করে নায়ক নায়িকা অনেক কষ্ট করে দুনিয়ার সাথে যুদ্ধ করে একসাথে হয়, তারপরে আর কোনো ঝামেলা নাই, লাইফ মানে শান্তি আর শান্তি। আসলে আসলে কি ম্যারেজটা এই রোমান্টিসাইজ একটা কনসেপ্ট? রিয়ালিটি কাকে বলে? এবং আসলেই কতটা লাভ ইম্পর্টেন্ট ম্যারেজের জন্য? তুমি যেটা বলতেছিলে কোশ্চেনের মধ্যে আসলে ওইটা হচ্ছে যে আমার কাছে মনে হয় ওটা শুধু রোমান্টাসাইজেশন না, ওটা হচ্ছে হাইপার রোমান্টাসাইজেশন অ্যাকচুয়ালি। রাইট। যেটা মানে এত বেশি লাভটাকে এত বেশি ফোকাস করা হয় রিলেশনশিপের মধ্যে, অ্যাজ ইফ যে শুধু শুধু এটাই ওয়ান এন্ড অনলি রিজন যে একটা মানুষ বিয়ে করার জন্য। এটা একটা কিন্তু বড় সমস্যা, হাইপার রোমান্টাসাইজেশন, যেটা এটা একটা অনেক বড় সমস্যা যে কোনো একটা সমাজের জন্য। কারণ রিয়েলিটিতে হয় কি, এবং আমি এটা যারাই নতুন বিয়ে করে, যদি আমার কথা বলার চান্স থাকে, কোনো অ্যাডভাইস করা বা সাজেশন দেওয়ার, আমি সবসময় বলি যে ম্যারেজ কিন্তু আসলে দুইটা মানুষের মধ্যে বিয়ে না, এটা দুইটা পরিবার এবং ওই দুই পরিবারের দুই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসলে বিয়ে। তো যখন শুধুমাত্র লাভ দেখে, কারণ লাভটা তো এখন এমনও তো হয় ইনফ্যাচুয়েশন, যেটা এটাকেও তো অনেকে লাভ মনে করে ভুল করে। লাভ আসলে কি সালমা আপু অনেক ভালো বলতে পারবে লিটারেচারে, মানে এই নো ওয়ান ক্যান এক্সপ্লেইন ইট। এখন আমি আমি তো বলতে পারি যে মোহ, যেটা মুগ্ধতা, এটাও এক ধরনের লাভ। প্ল্যাটোনিক লাভ, হাবি লাভ, জাবি লাভ, কত রকমের লাভ আছে। তো এখন শুধু ওই ওই মুগ্ধতা, আচ্ছা ভালো লাগা যদি বলি, এখন যদি শুধুমাত্র ভালো লাগার জন্য বিয়ে করে, ভালো লাগার বয়স কত? আমি অনেক আগে একটা পড়ছিলাম, অনেক আগে একটা স্টাডি পড়ছিলাম, কারণ ওয়েস্টে তো স্টাডি করে না এমন জিনিস নাই। তো ওরা লাভ আর রিলেশনশিপ নিয়ে একটা স্টাডি এরকম পড়ছিলাম, অনেক ভাষা ভাষা মনে আছে। সেটা হচ্ছে যে ভালোবাসার বয়স হচ্ছে আসলে 3 বছর, সব কিছু মিলায়ে। তারপরে কি থাকে, তারপর হচ্ছে ইন্টারডিপেন্ডেন্সি, তারপর থাকে আহ মানে কোঅপারেশন, তারপর অভ্যস্ততা। এই সব কিছু মিলাই মানুষ যতদিন মানে লং লাস্ট করতে পারে। কিন্তু এগেইন, কেউ যদি শুধুমাত্র লাভকে কেন্দ্র করে, ভালো লাগছে তাই যদি বিয়ে করে ফেলে, তখন আমি আবার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, যেমন হানাফি মাযহাব, যেটা স্কুল অফ থট, 5টা স্কুল অফ থট থেকে একটা, যেটাকে আমরা বাংলায় সোজা ভাষায় বুঝি মাযহাব। এখানে কিন্তু কুফু, যেটা কুফু মানে হচ্ছে দুইজনের ইকুয়াল স্ট্যাটাস, মানে স্ট্যাটাস অথবা পজিশনের মধ্যে সামহাও মিল, কমন গ্রাউন্ড থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং কুফুকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে অন্য সবকিছু ওয়েট হারাই ফেলে টাইপের, এত বেশি এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এবং নিজে যখন বিয়ে হয়েছে, আমার আশেপাশের মানুষদের যখন বিয়ে হয়েছে, ফ্রেন্ডসদের যখন বিয়ে হয়েছে, তখন আমি অনেকটুকু, মানে হয় না যে একটা থিওরিতে পড়ছি বাস্তবে বুঝা, হুম, হুম। তখন বুঝছি যে আসলে কমন গ্রাউন্ড থাকাটা শুধু দুইটা মানুষের মধ্যে না, হাজবেন্ড ওয়াইফ না, কুফুর মধ্যে কিন্তু লাভ, দুইটা, মানে তুমি একে ভালোবাসো কিনা কোশ্চেন নাই আর। হ্যাঁ দুইটা পরিবারের মধ্যেও কমন গ্রাউন্ড থাকাটা
খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং রাইট। যে জিনিসটা হয় বাংলাদেশে অনেক বিয়েতে আমি যেটা দেখছি যে হয়তো ছেলেটার অনেক টাকা, মেয়েটা অনেক সুন্দর। এটা হুম। কিন্তু কমন গ্রাউন্ড না। তখন কিন্তু বিয়ে দিয়ে দিচ্ছে। মেয়েটা খুবই সুন্দর, সাদা, ফর্সা। আর ছেলেটা হচ্ছে অনেক টাকাওয়ালা। তাদের মধ্যে কিন্তু কোনো কমন গ্রাউন্ড নাই। তখন যখন বিয়ে দিয়ে দিচ্ছে এই ২ টা জিনিসের দেখে, এর ফর্সা খুঁজতেছে আর এ টাকা খুঁজতেছে। তারপরে দেখা যায় যে এই রিলেশনশিপ গুলো আস্তে, আস্তে অ্যাবিউসিভ রিলেশনশিপ এর টার্ন নেয়। তো ট্রু। লাভ ইম্পোর্টেন্ট, মানে সোজা কথায় আমার কাছে মনে হয় যে লাভ ইম্পোর্টেন্ট, বাট এটা হাইপার রোমান্টিসাইজড করে শুধুমাত্র এটার কারণে বিয়ে করাটা মনে হয় ঠিক হবে না। এক্স্যাক্টলি। আমি একটু সালমাপুর কাছে আসি। এটাকে আরেকটু যদি আমি আরেকটু ভিতরে যাই, দেখা যাচ্ছে যে এখনকার দিনে ডিভোর্স বা বিয়ে ভেঙে যাওয়ার রিজন বলতে গেলে অবশ্যই আমরা পার্সোনাল মানুষদের রিজন, বাট আমরা যদি সেলিব্রিটিদের বিয়ে ভাঙা দেখি, একটা ট্রেন্ড খুব শুরু হয়েছে যেখানে আমাদের মন মিলতেছিল না। আমরা দুজন দুজনের উই আর ইন, একটা কথা আছে না যে উই আর ইন ডিফারেন্ট স্টেজ ইন আওয়ার লাইফ রাইট নাও, এই জন্য বিয়েটা ঠিকছে না। মানে এই যে কনসেপ্ট যে আমার ভালো লাগতেছে না তাকে আর, আমার ভালোবাসা চলে গেছে, উই আর নট ইন লাভ এনিমোর, এইসব কথা বলে কিন্তু মানে দে আর স্টেটমেন্ট তারা যে দিচ্ছে ম্যারেজ ইয়াতে, আই থিঙ্ক দিস সামহাউ এফেক্ট কিন্তু আমাদের মানে জেনারেশনে পড়ছে। তো সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখছেন যে মানে এই যে লাভটা থাকতেছে না, তার মানে ওকে, তার মানে তো আমাদের একসাথে থাকার কোনো রিজন নেই এখন। আমি আসলে ওই ইয়ে থেকে শুরু করি আর কি, একটু আগ থেকে শুরু করি, ফারজানার কথা সূত্র ধরে শুরু করি, তাহলে মনে হয় কথাটা ভালো হবে। যেটা হচ্ছে কি, যেটা ফারজানা বললো যে হাইপার রোমান্টিসাইজেশন অফ লাভ ইন, মানে ইন রিলেশনশিপ অর ইন ম্যারেজ, এটা আসলে আমাদের সমাজের একটা ক্ষতিকর দিক, আমি সেটা সাপোর্ট করি। কিন্তু আম, আমার কাছে মনে হয় আর কি যে আমার মনে হয় কি আমাদের সমাজে আমরা লাভটাকে হাইপার রোমান্টিসাইজড করি, বাট ম্যারেজটাকে না। আমার কাছে মনে হয় যে এটা জাস্ট, আমার কাছে মনে হয় যে এটা একটা ডিভাইডিং লাইন আছে এখানে, একটা ইনভিজিবল ডিভাইডিং লাইন। মানে হচ্ছে কি, ভালোবাসা মানে বিয়ের আগে কি যে মানে আন্তরিকতা, কি যে ভালোবাসা, কি যে মানে পাগল পাগল অবস্থা, বা কি যে কেয়ার, কি যে মানে অন্যরকম, মানে আমি তোমার সব বুঝি তুমি আমার সব বোঝো টাইপের অবস্থা, ঠিক আছে? মুখ দিয়ে কিছু বলতে হয় না, মানে সব মানে চোখ দেখলে বুঝে যায়, ঠিক আছে? বাট যেই মাত্র বিয়ে হইলো, বিয়ের মানে দিন গেল, অথবা আমি জানি না, মানে টাইমটা আসলে এটা ডিপেন্ডস করে, এটা এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম, বাট মানে আমি এটা বলতে পারি যে আফটার ওয়েডিং যখন আমরা রিয়েল লাইফে আসি, তখন কিন্তু রিয়েলিটিটা আমাদের সামনেই চলে আসে। তো এটা মানে আমি এই জন্য দেখি, আমার কাছে মনে হয় আর কি যে লাভটাকে আমরা যে পরিমাণ রোমান্টিসাইজ করি, বিয়েটাকে করি না। এই যে একটা ট্রেন্ড আমাদের মধ্যে মানে আছে, এবং এটা কিন্তু শুধুমাত্র আমার কাছে মনে হয় যে আমাদের জেনারেশন না, মানে আমাদের জেনারেশন বা তার আগের জেনারেশন থেকে হয়তো শুরু হয়েছে, বা কার কাছ থেকে কিভাবে শুরু হয়েছে সেটা আমি জানি না। এটার একটা প্রভাব হতে পারে যে আমাদের মুভিগুলোর একটা প্রভাব হতে পারে, বা আমাদের মানে আইডিয়া গুলো এরকম হয়ে গেছে যে আমাদের মানে অবশ্যই লাভ নামে কিছু একটা আগে থাকতে হবে, তারপরে আমার ম্যারেজের মধ্যে যাব, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার চলে আসার কারণে এই একটা ইনভিজিবল ডিভাইডিং লাইন তৈরি হচ্ছে, যেটা কিন্তু খুব কম মুভি, খুব কম লিটারেচার শো করে। মানে যেটা আমরা দেখি যে মানে ইফিউসিভ লাভ বা ওটা কিন্তু বেশিরভাগই শো করে, বাট ম্যারেজের মানে লাভের পরে ম্যারেজ, মানে ম্যারিড লাইফে যে স্ট্রাগল গুলা, ওগুলো খুব কম লিটারেচার শো করে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে তবে আমি এখানেই আপুর সাথে একটা মিল করি যে দেখেন আমাদের লাভের যে লিটারেচার, যেগুলো অনেক গ্লোরিফাইড লিটারেচার অফ লাভ, অল অফ দেম কিন্তু ওই যে একটা কথা আছে না, অসম প্রেম, লাইক হুম। কুফুর কোনো ম্যাচই নাই, কেউ এত বড় না, লোক, না। কেউ মানে যে কাস্ট মিলবে না, স্ট্যাটাস মিলবে না, এরকম লাভই, এবং দুনিয়া তাদেরকে ইয়া করবে না, তারা করবে। তার হুম। মানে কি, এনকারেজ কিন্তু এখন করা হচ্ছে উল্টা জিনিসের। উল্টা হুম। জিনিসের, হ্যাঁ। এখন এই যে আরেকটা মানে জিনিস ফারজানা যেটা বললো আর কি, আমি আমার সেটা যে মানে মানে বিয়ের জন্য ম্যারেজের ইম্পর্টেন্স কতটুকু। মানে আমার ক্ষেত্রে যেটা হলো যে আমি না একটা সময় নিজেই ভাবতাম যে বিয়ের জন্য মানে লাভ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন যখন ধরো ম্যাচিওর এইজ, আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, আস্তে আস্তে পড়ছি, আস্তে আস্তে জানছি, এবং সেই মানে জানার গণ্ডিটা এরকম যে এটা শুধুমাত্র এমন না যে শুধুমাত্র আমি একটা বই, দুইটা বই, পাঁচটা বই, বা এটা হচ্ছে একটা অভিজ্ঞতা বা পড়া লব্ধ একটা জ্ঞান।
তখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে কিন্তু ম্যারেজের জন্য, ম্যারিটাল লাইফে হ্যাপি হওয়ার জন্য লাভটা লাভটা না থাকলেও কিন্তু হয়। মানে দেখেন আমি এই কথাটা বলতে কিন্তু কতটা কুণ্ঠাবোধ আসলো না আপু, কারণ হ্যাঁ বিয়ে দিতে যে হ্যাঁ মানুষ এটা চিন্তা করবে হোয়াট, এটা কিভাবে হ্যাঁ সম্ভব, কিন্তু হ্যাঁ আসলে কিন্তু লাভ কতটুকু দরকারি। হ্যাঁ, কারণ আমি আমি স্পেসিফিক্যালি আর কি, আমি ধরো যখন আমাদের লং টার্ম ফ্যামিলি মেম্বারদেরকে যারা দেখি আর কি, যারা লং টার্ম রিলেশনশিপে, বিয়ের রিলেশনশিপে ছিল, ধরো 16 বছর থেকে সংসার শুরু করছে, 60-65 বছর পর্যন্ত এখনো সংসার করছে সেই মানুষটার সাথে, তাদেরকে যখন দেখি, তারপর ধরো এরপর ধরো আমাদের জেনারেশন যখন দেখি, আমরা ধরো 24-25 থেকে বিয়ের বয়স শুরু করলাম, সংসার শুরু করলাম, তারপর ধরো তার পরবর্তী সময়টা, তো এরপর ধরো এখনকার জেনারেশন ধরো মনে করছে যে হ্যাঁ আমি 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 আমার রিলেশনশিপটা এরকম, আমি আমি ভালোবেসে বিয়ে করলাম, এখন বিয়ের পরেরটা সময়টা হচ্ছে এরকম। এই কম্পারিজন যখন আমি করি, তখন আমার কাছে যেটা মনে হয় আর কি, লাভ নামক যেই বস্তুটা আছে, সেই বস্তুটা তখন খণ্ড বিখণ্ড হয়ে বিভিন্ন আইডিয়াতে চলে যায়, খণ্ড বিখণ্ড হয়ে বিভিন্ন রকমের ইমোশনে চলে যায়। কারণ আসলে হিউম্যান ইমোশন হচ্ছে খুবই স্লিপারি একটা ইস্যু, এবং এটাকে যদি শুধুমাত্র আমরা লাভ নামক একটা একটা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু এই শব্দটাও যেমন তার গুরুত্ব হারায়, ঠিক তেমনি আমরা অন্যান্য যে ইমোশন গুলো আছে সেই ইমোশন গুলোকে গুরুত্ব দিতে আমরা ভুলে যাই। কারণ আমাদের মানুষ হচ্ছে কিরকম, আমি না ওই একটা রিসার্চ ফেলোশিপ করেছিলাম আর কি, হিস্ট্রি অফ ইমোশনস, ইউনিভার্সিটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। তো সেখানে আমি 6 মাসের মতো ওই যে ইমোশনস এর উপরেই রিসার্চ করেছি, মূলত মাইগ্রেন্ট ইমোশনের উপর আর কি, মাইগ্রেন্টদের বিভিন্ন রকমের ইমোশন এবং ইমোশনের থিওরি দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যে হিউম্যান মাইন্ড কিভাবে কাজ করে আর কি। হিউম্যান মাইন্ড হচ্ছে সিকোয়েন্স অফ ইমোশনস এরকম বলা হয়, তারপর হচ্ছে জাম্বেলড ইমোশনস, এরকম বিভিন্ন থিওরি আছে। তো আমরা যদি ইমোশনস গুলো দেখি, তখন কিন্তু আমরা আমাদের এখন নাটক, সিনেমা, একটা ছেলে একটা মেয়েকে দেখছে, ভালো লাগছে, ওই ভালোটাকে আমরা বলছি ভালোবাসা, সেখান থেকে ছেলেটা মেয়েটার জন্য সবকিছু দিতে প্রস্তুত হয়ে যাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? আমার কাছে এটা হাস্যকরের চাইতে হাস্যকর লাগে, সত্যি কথা যেটা, সরি টু সে, অনেক দর্শক শুনবেন, বাট আমার কাছে এটা আনরিয়ালিস্টিক মনে হয়। এবং আমার কাছে মনে হয় যে এখানে যে আরো অনেক ইমোশনের সুযোগ আছে, ওগুলোকে আমরা চাপা দিয়ে শুধুমাত্র একটা ওয়ার্ডকে আমরা গ্লোরিফাই করছি, হাইলাইট করছি, সিগনিফিকেন্ট মনে করছি, বাট দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি হার্মফুল। যে কারণে সুমাইয়া যে প্রশ্নটা করেছিল যে আমার ভাল লাগছে না, আমি সেপারেট হচ্ছি, এখানে কিন্তু ভালো লাগার কারণে সেপারেশনে যাওয়া যায় কি না, এই যে একটা রেশনাল থিঙ্কিং এর স্পেস, সে স্পেসটা কিন্তু আমরা ক্লোজ করে দিচ্ছি। আর আপু এটাই হচ্ছে এখানে আমার এই উদ্যোগের কথাটা, বিষয়। এখানে যেটা বলে যে মানে সেলিব্রিটিরা বিশেষ করে যেটা বলে যে আমাদের মধ্যে আমরা একজন আরেকজনকার ফিল করতেছি না, উই নিড স্পেস। কেউ যদি বলে যে আমাদের মধ্যে এখন আর ভালোবাসা নাই অথবা এই, আমার কাছে মনে হয় যে এটা একটা আসলে মিথ্যা কথা। মানে ব্যাকগ্রাউন্ডে আসলে অনেক রিজন থাকে, রিয়েল লাইফে অনেক রিজন থাকে, ওইটাকে একটু পলিশ করে একটু সফিস্টিকেটেড ওয়েতে বলতে গিয়ে এই কথাটা বলে। বাট ইন রিয়েল লাইফে মানুষ এখন, সমস্যা হচ্ছে মানুষ যখন সেলিব্রিটিদের মুখে কিছু শুনে, তারা তো ওটাকে ওয়ার্ড ফর ওয়ার্ড নিচ্ছে, এটা হচ্ছে সমস্যা। তারা কেউ দেখতেছে না আর যে আসলে ডেফিনেটলি মানে এখানে তারা এই কারণে ডিভোর্স হচ্ছে না, দে হ্যাভ সাম আদার রিজনস, বাট দে আর জাস্ট ব্রিঙ্গিং দিস ওয়ান রিজন ইন দ্য ফ্রন্ট। এক্স্যাক্টলি। বৃষ্টি, আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি এটা স্টার্টিং এ বলবো, চিন্তা করতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমাদের নাদিয়া এখানে আছেন, আমাদের আরেকজন মডারেটর, ও এখানে এখনো আনম্যারিড। বাকি আমরা চারজনই আলহামদুলিল্লাহ উই হ্যাভ পাস্ট ওভার আ ডেকেড ইন ম্যারেজ। তো জানি না কতটুকু স্পেশালাইজড, বাট এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা যাবে ইনশাল্লাহ। আচ্ছা বৃষ্টি। আমি আপুদের কথা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। আমি ফারজানা আপুর একটা পয়েন্টের ব্যাপারে আমি যেটা মনে করি, আমি আর একটু বলা যেতে পারে একটু সংযোজন করছি আর কি। সেটা হচ্ছে আপু যেটা বললেন যে যখন আসলে বিয়ের সময় দুই পক্ষে বা দুই ফ্যামিলির যখন কোন ক্রাইটেরিয়ায় মেয়ে দেখবে, কোন ক্রাইটেরিয়ায় ছেলে দেখবে, এই জিনিসগুলো আসে। মূলত মেয়ে সুন্দর হতে হবে বা ছেলের একটা ভালো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকতে হবে, এই জিনিসগুলো আসে। তো আমার কাছে সবকিছু মিলায় মনে হয় কি যে আমাদের সোসাইটিতে, আই এম সরি টু সে,
আমার কাছে মনে হয় এটা যে আমাদের সোসাইটিতে বিয়ের সময় মূলত ছেলে পক্ষ মেয়ে পক্ষ যেই জিনিসগুলো দেখে এই জিনিসগুলো না আহ বেশিরভাগ ক্ষেত্রেই খুব অযথা ক্রাইটেরিয়া গুলি দেখে। হ্যাঁ, মানে অযথা কেন বলছি যে আসলে দুইটা মানুষের একটা লং লাস্টিং রিলেশনশিপ বিয়ের পরে বা আলটিমেটলি অ্যাকোমোডেশন কে কতটা কিভাবে মানে ইন আ হেলদি ওয়ে করতে পারবে, এই জিনিসগুলো আসলে আমাদের সোশ্যাল ইয়েতে হচ্ছে কিন্তু মাথায় থাকে না ফ্যামিলি গুলোর। হ্যাঁ, এটা শুরুটা কিন্তু হয় দেখবেন যে বাংলাদেশের কোনো বিয়ে বা বাংলাদেশ না, আমাদের এই সাবকন্টিনেন্টাল বিয়ের দিন বা বিয়ের আগে যেই প্রোগ্রামস গুলো হয় সেখানে দেওয়া নেওয়া থোয়া এগুলি নিয়ে একটা বাকবিতণ্ডা হয় নাই, এগুলি নিয়ে একটা ঝামেলা হয় নাই, বা এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ একজন এসে একটা কটু কথা বলে নাই। হ্যাঁ, বিশেষ বা করে কারো বিয়ের একটা দিনে, চোখে বিয়ের পড়ে নাই অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানে। হ্যাঁ, হুম। স্পেশালি আমি দেখি এই যে বললাম না বিয়ের অনুষ্ঠানের আগে যে হলুদ তত্ত্ব বা ওই যে যেগুলো ডালা টালা এগুলা, হ্যাঁ, বা আরো যে আপ্যায়ন এভাবে করলো না কেন ওভাবে করলো না কেন, মানে এগুলা যে ওই মোমেন্টের জন্য, ওই মোমেন্ট কি মানে এটা যে ওভারঅল একটা সুস্থ বৈবাহিক জীবনের জন্য এটা যে কতটা শ্যালো, এই জন্যই বললাম অযথা কথাটা আমি বললাম যে এই শ্যালো জিনিসগুলোর উপরে কেন জানো আমাদের সোশ্যাল স্ট্রাকচারটাই এমন হয়ে গেছে, ওই আপ্যায়ন করে নাই, ওই আইটেমটা দেয় নাই, ডালায় এটা দিল না, মাছটা দিল না, গেটে ইয়ে দিছে এত কম হইলো না, মানে ওটা কিন্তু ওই মোমেন্ট ওই রিচুয়ালটার মধ্যেই শেষ, কিন্তু কথাগুলি মন খারাপগুলি কিন্তু হয়তো থেকে যাচ্ছে, এটার হয়তো একটা এফেক্টটা আফটার কিন্তু এফেক্ট ওয়াইফটার হচ্ছে। মধ্যে বা বউটার কিন্তু মানে সহ্য করতে হচ্ছে, হ্যাঁ, ইদার মন হাজবেন্ডের খারাপ কাছ থেকে সহ্য করতে হচ্ছে, নাইলে কোনো না কোনো ভাবে এক্সটেন্ডেড ফ্যামিলি কথা শোনাবে, বিয়ের পরের দিন কথায় কথায় হাসতে হলো, তো দিস হ্যাঁ, এই হ্যাপেন্স। কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ক্রিটিসিজম গুলো করা হয় কিন্তু মেয়ে এবং মেয়ের পরিবারকে টার্গেট করে। পরিবারের তো ক্ষেত্রে এটা বেশিরভাগ এটা কিন্তু ইটস এ, তুমি যদিও হ্যাঁ অযথা, বাট ইন মাই ওপিনিয়ন ইটস এ পাওয়ার এক্সারসাইজ। এটা দেখানো, ইটস এ দ্যাট কাইন্ড অফ থিং, যে শুরুতেই মেয়েটাকে নিচে নামানো। তো এটা সেটাই আমাদের সোশ্যাল সাইকি। আমি সোশ্যাল আমি কি সাইকি একটা জিনিস এক্স্যাক্টলি। অ্যাড করব? জি জি আপু, বৃষ্টিকে মানে বারবার থামাইতেছি আমরা। আমি বলবো, আমি আরো বলবো। এটা আমাদের না ট্রেন্ড আমি হয়ে গেছে। আমি মানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে মানে ওই সূত্র ধরে আর কি, যে একটু কালচারাল ব্যাকগ্রাউন্ড যদি একটু মানে আমরা যদি একটু বলি তাহলে আপনাদের দর্শকদের একটু সুবিধা হবে জাস্ট একটু চিন্তা করার জন্য, সেটা হচ্ছে কি আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নর্থ ইন্ডিয়া থেকে আমাদের এই বেঙ্গল পর্যন্ত এই এরিয়াটাতে হচ্ছে যে মেয়েরা হচ্ছে ম্যারেজ মাইগ্রেন্ট। এটা হচ্ছে আলেকজান্ডার ক্লেয়ার আলেকজান্ডারদের একটা মানে বই আছে যে বেঙ্গল ডায়াসপোরা, ওখানে খুবই চমৎকার একটা চ্যাপ্টার আছে এটার উপরে। তো মেয়েদেরকে কি নাম বলা হয় বললেন যে আপু? লোকটার নাম কি? আলেকজান্ডার? ওনাদের মহিলা, ওনাদের নাম হচ্ছে ক্লেয়ার আলেকজান্ডার। আলেকজান্ডার, হ্যাঁ, ক্লেয়ার আলেকজান্ডার এট এল, মানে এট মানে হচ্ছে ওরা আরো 3 জন মিলে একসাথে করছে এই রিসার্চটা। আমার 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 বইটা অসম্ভব ভালো লাগছে, অসম্ভব, আমি পুরো বইটা পড়ছি। তো ওখানে আমার ম্যারেজ মাইগ্রেন্টের যে কনসেপ্টটা, ওটা আমার আসলে ওয়ান অফ দ্য ফেভারিট কনসেপ্টস মানে আমার ইয়েতে। তো সেখানে উনি দেখিয়েছেন যে নর্থ ইন্ডিয়া থেকে বেঙ্গল পর্যন্ত এখানে কালচারটা হচ্ছে কি মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে যাবে, এবং এইটা এই যে ট্রেনিংটা যে শ্বশুর বাড়িতে যাবে ট্রেনিংটা, এটা কিন্তু সিন্স মেয়েটা 4-5 বছর থেকে মেয়েটাকে শেখানো হয় যে তুমি হচ্ছে যে এই ফ্যামিলিতে মানে আনস্টেবল, তুমি হচ্ছে এখানে একটা গেস্ট, কারণ তোমার আসল বাড়ি হচ্ছে কোথায়, তুমি মাইগ্রেন্ট হয়ে তুমি বিয়ের পরে যেখানে যাবা সেখানে। ঠিক আছে? আপু এটা জন্ম থেকে বলে, হ্যাঁ জন্মানোর মানে সাথে সাথে বলে আরে অন্য আমি বাড়িতে চলে যাবে। হ্যাঁ মানে আমি বলতেছি মেয়েটার বুদ্ধি হওয়া থেকে শোনা আর কি, মানে যে মানে আমি 5 ইয়ার্স বা ওভার তারপর বলতেছি একটা জাস্ট একটা বলি, ইভেন এখনো এটা আমি কিছুদিন আগেও কয়েকটা জায়গায় দেখছি যে মেয়ে হয়েছে বাবাটার মন খারাপ, দিয়ে দিতে হবে, হুম, হ্যাঁ লাইক এখনো এটা হয়। হ্যাঁ দিয়ে এখনো না, দিতে এখন হবে। এটা তো আমরা আমরা আমাদের কালচার গুলো, আমি কেন বলছি জানো, মানে আমাদের ডিসকাশনে এটা ইম্পর্টেন্ট যে একটা একটা সোসাইটিতে আমরা কোনো কনসেপ্ট বা কোনো কনসেপ্টের প্রবলেম গুলো নিয়ে যখন আমরা ভাবি তখন কিন্তু আমাদেরকে দুটো জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে কি কালচারাল সেটআপ প্লাস যে রিলিজিয়াস সেটআপ, এগুলো থেকে আমরা এরপরে আসবে পলিটিক্যাল বা সামথিং। এখন ধরো আমাদেরকে যেতে হয় বলেই, মেয়েদেরকে যেতে হয় বলেই আজকে কিন্তু মানে
আমরা এই যে কুফুর কথা বলি বা সোশ্যাল স্ট্যাটাসের কথা বলি, এই যে আমরা বললাম কিছুক্ষণ আগে যে মেয়ে পক্ষ এটা দেয় নাই, তারপর হচ্ছে খাবারের ওটা দেয় নাই, ওটা দেয় নাই। হ্যাঁ, এই কেন আসার কারণটা হচ্ছে কি, মেয়েদেরকে শিফট হতে হয়। আমি শ্রীলঙ্কার আমার একটা ফ্রেন্ড আছে, তাদের কনসেপ্ট হচ্ছে কি ছেলেদেরকে শিফট হতে হয়। তামিলদের মধ্যে একটা একটা গ্রুপ আছে যাদের কি হচ্ছে কি, মানে বিয়ের পরে ছেলেরা মেয়েদের বাসায় যায়, এবং মেয়েটা কি করে একটা ঘর ঘর বানায় কিন্তু বিয়ের আগে, যে আমি আমার হাজবেন্ড সহ এই বাসায় থাকবো। মানে ওটা হচ্ছে যে যে কালচারালি, মানে কালচারটা কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলছি যে মেয়েটা যেহেতু মাইগ্রেন্ট, এবং তাকে কি করতে হয়, নিজের বাবা মার কাছ থেকে নাটাল হোম যেটাকে বলে, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, সেখান থেকে আপরুটেড হয়ে তাকে কি করতে হয়, আরেকটা জায়গায় গিয়ে অ্যাকালচারেটেড হতে হয়। এই জন্যই এই প্রবলেম গুলো, যে তুমি খাসি দাও নাই কেন, তোমরা বিয়েতে এত এত ভরি স্বর্ণ দাও নাই কেন, এই মুরগির পিস এত ছোট কেন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মেয়ের বাবা ঠিক মতো রান্না করে নাই, 1000 মানুষ খাওয়াইতে হবে। এইগুলা কিন্তু রিলেটেড টু দিস সিচুয়েশন। দৃষ্টি কি বলতেছিলা? হ্যাঁ, বলো। আমি আসলে ওই যে আপুর ওই যে ফারজানা আপুর কথা সূত্র ধরেই তো বলছিলাম কথাটা। তো ওইটাই বললাম যে যখন আসলে বিয়ের সময় এই জিনিসগুলো হয় তখন তো রোম্যান্টিসিজমটা কি, আমার তো মনে হয় ওই সময় কর্পূরের মতো উড়ে যায় একটা মেয়ের মন থেকে অন্তত। কারণ ওই যে আপু সালমা আপু যেটা বললেন যে যেহেতু মেয়েটাকে শিফট করতে হয়, এবং স্বাভাবিকভাবেই আমাদের সোসাইটিতে ছেলেপক্ষ যদি উল্টাপাল্টা করেও সবকিছুর পরেও তো জামাইকে কিন্তু আসলে কেউ এত কথা শুনাইতে আসেও না বিয়ের পর। হ্যাঁ, সো যা হোক, ওটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাক্ট। মানে আমার মনে হয় ওইটাই একটা আড্ডার বিষয়, হয়তো আমরা কোনো এক সময় দিব, যে এই যে ম্যারেজ এবং সোশ্যাল কালচার এটা নিয়ে আর কি। তো সেটাই বলছিলাম যে ওই সময় এই যে আমরা রোম্যান্টিসিজমের কথাটা যে বলি, মানে খুব মানে আমি যদি খুব স্ট্যান্ডার্ড ওয়েতে বলি তাহলে তো অবশ্যই ম্যারেজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ। আমার কাছে এটাই মনে হয় যে দুইটা মানুষের মধ্যে ভালোবাসা। কিন্তু আহ, এই যে শ্যালো জিনিসগুলো যখন চলে আসে ওটা তো গোড়াতেই আসলে ভালোবাসার, মানে ওই যে ফার্টাইল গ্রাউন্ডটাকে ওই সময় ওইটাকে হচ্ছে আমার মনে হয় যে অনেকটাই মার্ডার। মার্ডার করে দেয় ওই জায়গাটা। তো সোশ্যাল সিস্টেমটাও কিন্তু একটা বড় কারণ, এই যে রোম্যান্টিসিজমটা বিয়ের পর কিভাবে আসলে হবে। কারণ অ্যাকোমোডেশনের আমি অনেক জনকে দেখছি, হয়তো হাজবেন্ড ওয়াইফের প্রবলেম নাই, কিন্তু ইনলসদের পক্ষ থেকে উভয় পক্ষই, হয়তো কোনো সময় মেয়ের পক্ষ বা কোনো সময় ছেলের পক্ষ, তাদের হচ্ছে এত মানে অনেক এত প্রবলেম। বেশি হচ্ছে ইন্টারাপশন তাদের মধ্যে, যে তাদের মধ্যে লাভটা আর হতেই পারতেছে না। হ্যাঁ, এরকমও অনেক হ্যাঁ, সময় দেখা যায়। যদি বলি যে আম, মানে এই যে রোম্যান্টিসিজম বা রোম্যান্টিক বিষয়গুলিকে অনেক বেশি কি বলবো এটাকে, যে ফুলায় ফাপায় দেখানো, হ্যাঁ, মিডিয়ার কথাই যদি বলি, আমার কাছে মনে হয় যে মিডিয়ার কিন্তু এই জিনিসটা এখন অনেক চেঞ্জ হয়েছে। মানে কি, আমার কাছে মনে হয় এখন দুই এক্সট্রিম। আমরা 90s যখন ছিলাম তখন হচ্ছে ভালোবাসাই শেষ কথা, এটার পরে আর কোনো কথা নাই, ওই যে শেষ হচ্ছে বিয়ে, বিয়েই হচ্ছে ভালোবাসার আলটিমেট পূর্ণতা। এবং ওই ভালোবাসাকে কেন্দ্র করে নাচ গান উৎসব, দুই নায়ক নায়িকা মানে ভালোবেসে সুন্দর একটা জায়গায় যে গান গাচ্ছে নাচতেছে, হ্যাঁ, একটা ফ্যান্টাসাইজ করা আর কি বিষয়টা। তো 90s যেমন আমার কাছে মনে হয় হয়েছে যে লাভটাকে আসলে যত হচ্ছে আমি পাহাড় সমুদ্রে যে একদম খুব ইয়ে করে ভালোবেসে গান গাচ্ছি বিষয়টা আসলে যেমন, রিয়ালিটি কিন্তু আসলে সেটা না। তো নাইনটিজ এর মিডিয়া কিন্তু আমাদেরকে ভালোবাসাটাকে সুন্দর করে দেখাইলো, রিয়ালিটি দেখায় না। আবার অন দি আদার হ্যান্ড আমি যদি এখনকার কথা বলি, আমি জানি না এখানেও হয়তো সূক্ষ্ম কোনো একটা পলিটিক্স অবশ্যই আছে। আমি বলবো যে কেন যেন বিয়ে বিয়েটাকে খুব টক্সিক হিসাবে প্রেজেন্ট করা হয় এখনকার মিডিয়াতে। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের পরেও যে একটা সম্পর্ক সুন্দর থাকতে পারে, বিয়ের পরেও যে আহ মানে সুন্দর একটা ভালোবাসার বিষয় থাকতে পারে, এই জিনিসটাকে এখন কেন যেন মিডিয়া প্রমোটই করতে চায় না। ওটা ওটা আরেকটা পলিটিক্স আসলে। হ্যাঁ, ওটা মানে একদমই ক্যাপিটালিস্টিক পলিটিক্স, ওইটা আর কিছু না। তো এখনকার মিডিয়া আমার কাছে মানে আর এক এক্সট্রিম। এখনকার মিডিয়া দেখাচ্ছে যে বিয়ের আগে তুমি যাচ্ছে তাই করো, বিয়ের আগে তুমি বিছানা পর্যন্ত চলে যাও, হানিমুনে চলে যাও, সমস্যা নাই। মানে একজনের সাথে হয় নাই, ঠিক আছে আর একজনের সাথে যাও, আর একজনের সাথে ওই শেষ অবধি হচ্ছে ওই ওই ওই
সবই হয়ে যাক এরকম একটা বিষয়, কিন্তু বিয়েটা কেন যেন টক্সিক, বিয়েটা করলে কেন যেন সব উধাও হয়ে যায়, নাই হয়ে যায়। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় 90s-টাও এক্সট্রিম ছিল ফ্যান্টাসাইজ করার ক্ষেত্রে, আবার এখনকার ক্ষেত্রেও হচ্ছে যে বিয়ের পরে যার ভালোবাসা থাকতেই পারে না, বিয়েটা টোটালি টক্সিক, বিয়ে করলে আর থাকবেই না কিছু, এটাও আসলে খুব একটা এক্সট্রিম রিপ্রেজেন্টেশন এখনকার মিডিয়া বা এই যে সিরিজ সিরিয়াল যেগুলো আর কি দেখায় আর কি। হ্যাঁ, তো আমার কাছে আর কি এই জিনিসগুলো মনে হয়। আর লাস্ট আর একটা পয়েন্ট সালমা আপু বোধহয় বলছিলেন, আমার এক্স্যাক্টলি পয়েন্টটা মনে নেই, কিন্তু ওইটা লিঙ্ক ধরে আমি বলি যে আমার কাছে মনে হয় বিয়ের পর, মানে এখানে তো আমরা নাদিয়া ছাড়া বোধহয় সবাই এক যুগ পার করে ফেলছি বিয়ের বয়স, তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয় যে ম্যাচুরিটির সাথে সাথে, মানে সম্পর্কের ম্যাচুরিটির সাথে সাথে ভালোবাসার স্ট্রাকচার বদলায়। হ্যাঁ, আমার যখন প্রথম নতুন নতুন বিয়ে হয়েছে, আমার তখন বয়স 21, আমার কথা আমি বলছি। হ্যাঁ, তখন আমি যেরকম মন কাদামাটি ছিল, তখন আমি রোম্যান্টিসিজম যেভাবে ফিল করতাম, যেভাবে ভাবতাম, এখন বিয়ের 12 বছর পর যখন আমার 2টা বাচ্চা হয়েছে, আমার একটা সংসার আছে, আরো নানান জিনিস আমাকে সামলাতে হচ্ছে, বা আমার হাজবেন্ডকেও আগের চাইতে ইনকামের প্রতি বেশি এফোর্ট দিতে হচ্ছে, যেটা হয়তো বিয়ের পর পর আমরা মোটামুটি দুইজনই কম্পারেটিভলি একটু ফ্রি টাইম পাইতাম, এরকম একটা বিষয় ছিল। সো আমার মনে হয় যে ওই ম্যাচুরিটির সাথে সাথে ভালোবাসার স্ট্রাকচার চেঞ্জ হয়, এবং এই স্ট্রাকচারটাকে অ্যাডাপ্ট করে নিতে পারাটা, উভয়ের জন্যই বলছি, যে অ্যাডাপ্ট করে নিতে পারাটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এইখানে আমার বুঝছে কাছে। বৃষ্টি, খুবই হ্যাঁ সুন্দর, আমি খুবই এটাই সুন্দর। বলছিলাম যে চেঞ্জ অফ ইমোশনস, আমরা Change of কিন্তু emotion. আমাদেরকে ইমোশন গুলো আইডেন্টিফাই করতে জানা, ইমোশন অন্য ইমোশন গুলোর নাম জানা, ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? Exactly. আমার কাছে এটা মনে হয় যে আমরা যদি শুধুমাত্র একটা ইমোশনকে সবসময় বুঝি, তাহলে আমি যে একটা বান্ডেল অফ হিউম্যান ইমোশনস, এবং এটা যে আমার চেঞ্জিং, এবং এটা যে আমার ডেভেলপিং অ্যান্ড লেসেনিং পর্যায়ে থাকে মানুষের জীবনের সাথে সাথে, বিভিন্ন ইভেন্টের সাথে সাথে, এটাই তো আমরা ভুলে যাই এখন। Exactly. হুম হুম। আপু, আর ফারজানা আরেকটু আপু কিছু অ্যাড করি লাস্ট এই বিষয়, এই কোয়েশ্চেনে আর কি, সেটা হচ্ছে যে আম, আমরা আসলে ওই যে 90s এর কথাই বলি, আমরা আসলে ভালোবাসাটা দেখতাম কি নিছক ভালোবাসা, ওইটার মধ্যে আর কোনো মানে আহ, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ইমোশনাল সাপোর্ট, হ্যাঁ, বা একে অপরকে সম্মান করা ছিল না বলবো না, দেখাতো না সেটা বলবো না, কিন্তু এমফেসাইজটা কম থাকতো, ওইটা নিছক ভালোবাসা। ওই যে গান গাইতে গাইতে আমি একটা সুন্দর সমুদ্রে পাহাড়ে চলে গেলাম, আমার নায়ক নায়িকার পাশে আর অনেকগুলা, মানে একটা উৎসব উৎসব ভাব, ভালোবাসাটা একটা উৎসব উৎসব ভাব, দুইজন একটু ক্লোজ হওয়া, ক্লোজ হয়ে নানান রোমান্টিক পোজ দিয়ে ওই গান টান গাওয়া, হ্যাঁ, তো নিছক ভালোবাসা যেটা। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু আমাদের যেহেতু বিয়ে এবং ভালোবাসা, তো বিয়ের সাথে অ্যাসোসিয়েটেড যে রেসপন্সিবিলিটি গুলি আসে, সেইটা মিলিয়ে হচ্ছে ভালোবাসা। রেসপন্সিবিলিটি, একে অপরের প্রতি সম্মান, একে অপরের পছন্দ অপছন্দের প্রতি সম্মান, বা দুইজনকে কতটা অ্যাকোমোডেট করতে পারে, এই সবটা মিলে আসলে ভালোবাসা। ওইটা নিছক ওই যে ওই ভালোবাসা না আর কি। আহ, সুন্দর কথা বলছে আসলেই। মানে ম্যারেজ যে কন্টেন্টটা, আসলে ম্যারেজ কি, ম্যারেজের রিজন কি, এই জিনিসগুলা আমরা যদি আরেক, মানে ইনশাআল্লাহ হোপফুলি সামহাউ উই ক্যান ডিসকাস ইট টুডে ফার্দার। বাট প্রবলেম এটাই হয় যে ম্যারেজকে লাভের বাই প্রোডাক্ট বা এন্ড প্রোডাক্ট চিন্তা করা হয়, রাদার দ্যান ম্যারেজ বিং ইটসেলফ one of the most essence and actually a pillar of life actually, মানে লাইফের একটা এসেনশিয়াল পার্ট আই গেস। সো ওই জিনিসটা কিন্তু আমরা ম্যারেজটাকে ওভাবে দেই না, এটাকে কোনো একটা বাই প্রোডাক্ট হিসাবে আমরা সবসময় চিন্তা করে থাকি আনফরচুনেটলি। ফারজানা আপু কি কিছু বলতে চাচ্ছিলেন? আমি ওই যে অনেক আগের পয়েন্ট একটা সালমাপুর কথা একটা কথা আসছিল, পয়েন্ট আসছিল, সেটা হচ্ছে এই যে আম, ভালোবাসার পরে যখন আগেই তো, এখন তো আগে ভালোবাসা হয়ে যায়, তারপর যখন বিয়ে হয়, বিয়ের পরে দেখা যায় যে সবকিছু গুবলেট হয়ে যাচ্ছে। তো তখন আমি এক ভালোবাসা আর বিয়ে এই দুটাকে না পাশাপাশি রাখলে যে দেখা যায় ভালোবাসাটা অনেক ইগালিটারিয়ান, ইটস এ মিউচুয়াল অ্যাট্রাকশন, রাইট? তো এখানে কিন্তু ইকুয়ালিটিটা খুব বেশি কাজ করে, কারণ আমি তোমাকে ভালো লাগতেছে, তুমি আমাকে ভালো লাগতেছে, তো দুইজন দুইজনের সমানে সমানে অ্যাট্রাকশন, মানে অথবা কে কার চেয়ে বেশি অ্যাট্রাকশন প্রুভ করতে পারে, রাইট? কে কার চেয়ে বেশি কেয়ার করা। সো ভালোবাসাটা হচ্ছে ইটস এ রিয়েলি ইগালিটারিয়ান কনসেপ্ট। সমস্যাটা যেটা হয়, মেয়েটা যখন এই ইগালিটারিয়ান স্ট্যাটাসে ইউজড টু হয়ে যাচ্ছে,
দ্য মোমেন্ট শি ইজ গেটিং ম্যারেজ, ম্যারেজ হচ্ছে টোটালি একটা পাওয়ার রিলেশনশিপ। মানে আমি এটা কি ভালো না খারাপ এটা বলতেছি না, আমি আমাদের সোশ্যাল কনটেক্সটে বলতেছি। হয় কি, এই যে যেমন আমি বৃষ্টির কথাই বললাম না, যে বিয়ের দিন কেন একটা আত্মীয় যে হয়তো 12 বছরেও দেখা হয় নাই, সে হয়তো কোনো কারো বিয়েতে আসছে, ও মা সাথে সাথে মেয়ের শ্বশুর বাড়ির কাউকে না কাউকে কিছু একটা তার কথা একটা বলতে হইলই, একটা ঝামেলা করতে হইলই। কেন? বিকজ এই পার্সনটা মনে করতেছে ইটস হিজ অর হার মোরাল রেসপন্সিবিলিটি টু প্রুভ যে ছেলেটার কাছে মেয়েটাই নিচু হয়ে থাকবে বা তার ফ্যামিলি নিচু হয়ে থাকবে। পাওয়ার রিলেশনশিপটা, পাওয়ার স্ট্রাগলটা কিন্তু ওই যে অনুষ্ঠান থেকেই শুরু হয়ে যায়। তো মেয়েটা তো এতদিন অভ্যস্ত ছিল ইগালিটারিয়ান ট্রিটমেন্টে, সে যখন ম্যারেজে আসতেছে তখন কিন্তু সে তার স্ট্রাগল শুরু হচ্ছে। এবং ছেলেটাকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে বউকে যদি সে কেয়ার করে তাহলে তো তাকে, বাংলাদেশে তো এমন পচানো হয়, এবং বউকে কেয়ার করাটাকে দুর্বলতা হিসেবে দেখা হয়, পুরুষদের অপমান হিসেবে দেখা হয়। হয়তো বউটা এতগুলা কাপড় নাড়তেছে, ছেলেটা গিয়ে যদি একটা হাত দেয়, একটা কাপড় আগায় দেয়, তাইলে তো ছেলের মা 14 গোষ্ঠী বসে মরা কান্না শুরু হয়ে যাবে যে আমার মেয়ে, আমার ছেলেটাকে নিয়ে গেছে, মেয়েটা নিয়ে গেছে। আমি এমনও দেখছি, এবং এমনও এখনো কমন, যে বিয়ে হচ্ছে, বিয়ের সময় ছেলের পরিবারের সবার মন খারাপ, কেন? ছেলেটাকে এত কষ্ট করে বড় করলাম, ঠিক মানে ইয়া করলাম, নিয়ে গেল। এই যে একটা কনটেক্সট, এই কনটেক্সটে যে মেয়েটা আসতেছে, মেয়েটা ভালো কি খারাপ এটা তো কোশ্চেনই আসে না, সে তো আসতেছেই যুদ্ধক্ষেত্রে। তো সে তো লাভ থেকে ম্যারেজে, মানে সে সুন্দর জান্নাত থেকে, লিটারালি জান্নাত থেকে জাহান্নামে লাভ দিচ্ছে। তো তাহলে ওখানে লাভ কেমনে টিকবে? ভালোবাসা তো এই জন্যই জানলা দিয়ে তখন পালায় যায় তাড়াতাড়ি। ইন্টারেস্টিং, এবং এই পয়েন্টটা আসলে অনেক এলাবোরেট করার জায়গা আছে, ইনশাল্লাহ আমরা সেটাতে আসছি, কিন্তু তার আগে আমাদের একমাত্র পয়েন্ট আমি একটু অ্যাড করি। আপু যেটা বললো যে এটা না মেয়েরা ডিরেক্ট সাফার করে, কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেরা হচ্ছে প্যাসিভ ওয়েতে সাফার করে। সে বইয়ের সাইডটাও বুঝতেছে, আবার ফ্যামিলিকে যদি এটা নিয়ে বলতে যায় তাইলে তাকে একদম তুলাধুনা করে ছেড়ে দিবে। ওইটাই হ্যাঁ, ছেলেরা আসলে খুবই খারাপ। অন্যরকম সাইকোলজিক্যাল এফেক্ট, এখন এইজন করতেছে সাইকোলজিক্যাল এফেক্ট, আর ইনি শুনতেছে ডিরেক্ট টিঞ্জ কথাবার্তা। তাহলে এই দুইজনের মধ্যে ভালোবাসা কোত্থেকে আসবে আসলে এই স্ট্রেসের মধ্যে? আমাদের একমাত্র আনম্যারিড পার্সন, ওকে এতবার আমরা বলবো যে বেচারে মানে বিয়ে করতে পারবো, কালকেই বলবে আমি বিয়ে করবো, আমার ভাই আমারে পছন্দ ভাবতেছে না কিছু। তো নাদিয়া, তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে, তুমি এই যে এখনকার জেনারেশন অনুযায়ী হাউ মাচ তোমার ডিসিশন মেকিং এ ম্যারেজের ক্ষেত্রে লাভটাকে ইম্পর্টেন্স তোমার কাছে মনে হয় তুমি দিচ্ছ বা তোমার জেনারেশন দিচ্ছে, আর দিলেও কেন বা না দিলেও কেন? সো ইন্টারেস্টিংলি এনাফ যে এতক্ষণ কথা বলার সময় আমি জাস্ট মানে ওইটা চিন্তা করছিলাম যে আমার জেনারেশনে সাডেনলি আই থিঙ্ক ওই যে আপনারা বললেন না 90s এ মুভি দেখে বা যেটা গ্লোরিফাইড যে লাভটা, আমার জেনারেশনের ক্ষেত্রে লাভ অফকোর্স ইম্পর্টেন্ট, বাট হচ্ছে লাভ আর ম্যারেজ এখন এই দুইটা হচ্ছে নট নেসেসারিলি মানে ম্যারেজের জন্য লাভ হইতে হবে অথবা লাভের জন্য ইভেন ম্যারেজ হওয়া লাগবে। এটা হচ্ছে আমার জেনারেশনে আর ওই সেন্সটা আর কি নেই। যতই কনজারভেটিভ আমরা মানে পার্সোনালি মনে করি যে বাংলাদেশ এখন অনেক কনজারভেটিভ আছে, বাট এরপরও এই আইডিয়াটা আমাদের মাথায় যে নট নেসেসারিলি যে আমি কাউকে পছন্দ করলেই বা কাউকে ভালোবাসলেই আমার তাকে বিয়ে করতে হবে, বা হচ্ছে আমি আপাতত আমার মাথায় ম্যারেজ আছে এই চিন্তা করে আমি ভালোবাসছি, এই জিনিসটা আর নেই। সো ম্যারেজের ক্ষেত্রে হচ্ছে যখন আমরা চিন্তা করি অ্যাকচুয়ালি for me মানে not for me for my generation wealth is really important, যে টাকা কমফোর্ট কতটুকু প্রোভাইড করতে পারবে, কতটুকু কমফোর্টটা হচ্ছে দিতে পারবে, কমফোর্ট অ্যাজ ইন কি বলে ম্যাটেরিয়ালিস্টিক অথবা সেন্স মানে সোল অ্যান্ড মেন্টাল কমফোর্ট, এগুলো কতটা দিতে পারবে, এগুলো হচ্ছে আমার জেনারেশন অ্যাকচুয়ালি খুব বেশি মানে দেখছে এবং চাচ্ছে। সো এখন আর ওই ডাইকটমিটা নেই যে জাস্ট ফর লাভ আমার বিয়ে করতে হবে বা বিয়ের জন্য হচ্ছে আমার লাভটা হলে গিয়ে আলটিমেটলি ইম্পর্টেন্ট। নো, বরং হচ্ছে
আনফরচুনেটলি আমি যেটা মনে করি যে অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা হয়ে আসছে, যে লাইক বিয়ে করা লাগবে, বিয়ের জন্য আমার হচ্ছে আমার এই ক্রাইটেরিয়া। ইনফ্যাক্ট যদি আমার কাউন্টার পার্ট বা হচ্ছে আমার জেনারেশনের যে সেকুলার কাউন্টার পার্ট অথবা লাইক ইসলামিস্ট কাউন্টার পার্ট, যেখানেই আমরা যাই না কিসের জন্য, বিয়ের ক্ষেত্রে হচ্ছে তারা অনেক কি বলে এটাকে, ওয়েলথটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, যে আচ্ছা আমার বিয়ে করতে হবে, তার মানে হচ্ছে আমার কমপক্ষে 5 থেকে 6 লাখ টাকা অনুষ্ঠানের মধ্যেই যাবে। And so everything, love to marriage, it has become about wealth. So এখন জাস্ট লাভ আর ম্যারেজ এই দুইটা নেই, বরং থার্ড একটা জিনিস ইন্টিগ্রেটেড হয়েছে, ওয়েলথ। এই ব্যাপারে আমার একটা পার্সোনাল কি বলে এটাকে, অপিনিয়ন না, অবজারভেশন যেটা, সেটা হচ্ছে যে এভরিথিং মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স, যে কোন একটা আপুদের টাইমে যেটা হয়েছে বা আপুদের আগের জেনারেশনে যা যা হয়েছে, তা হচ্ছে একটা টাইম পরে আমাদের জেনারেশনে কাম ব্যাক করে। হ্যাঁ, যে আগে হচ্ছে যেরকম আপু বলে না, কুফু মিলানো, এটা করানো সেটা করানো, আমি এখন দেখছি যে হচ্ছে আমার জেনারেশন এটা খুব বেশি দেখতেছে, যে ওর সাথে আমার একদম লাইক 100% মিলছে কিনা, 100% না। ওই যে এখানে মুভিতে, এখানে বাংলা কুফু বলতে কি আবার শুধু স্ট্যাটাসটাকে কুফু চিন্তা করা হচ্ছে কিনা? it's not necessarily in the status to take na, in fact যে MBTI personality type ওয়াহ, হ্যাঁ, ইউ নো, আমাকে হচ্ছে মানে, যেহেতু আপনারা সবাই বলে দিয়েছেন যে আমি আনম্যারিড, সো ইটস ন্যাচারাল যে আমার জন্য যখন প্রপোজাল আসে, অনেক বড় বড় বায়োডাটা যখন সেন্ড করা হয়, ওটার মধ্যে হচ্ছে যখন আমি দেখি যে ইদানিং ইভেন পার্সোনালিটি টাইপটাও যোগ করে দেওয়া হচ্ছে, যে এই ওয়াও। পার্সোনালিটি হচ্ছে লাগবে বুলেট পয়েন্ট আকারে। তবে এটা আমার ক্ষেত্রেও হয়েছে, মানে আমি নিজেও আমার বায়োডাটাতে পার্সোনালিটি এবং ইয়া দিছিলাম, এবং আমি যারা পাইছি তার মধ্যে কয়েকটাতে কিন্তু এটা ছিল যে সে কিরকম পার্সোনালিটি, তার প্যাশন কি, সে কি চাচ্ছে। সো আমার থেকে শুরু হয়ে গেছে। সো বাট তোমাদের হয়তো একটু বেশি। এটা in the sense এটা যে খারাপ তা কিন্তু না, তুমি কেমন মানুষ চাচ্ছ, আই you are লাইকড ইট, অ্যাকচুয়ালি আই being লাইকড ইট। clear about it. অনেক হ্যাঁ, ক্ষেত্রে দেখা গেছে যে কয়েকটা জাস্ট শেয়ারিং এর জন্য বলছি, কয়েকটা বায়োডাটা এরকম হয়েছে যে আমি পুরোটা পড়ি নাই, যখন তার এক্সপেকটেশনের সাথে মানে সে যে এক্সপেক্টেড হুম ওমেন হুম দেখতেছে সেটা আমার নাম হয়তো, তাহলে দেখাই দরকার নাই। তো দেখার দ্যাট ওয়াজ দরকার অ্যাকচুয়ালি গুড থিং। আমি হ্যাঁ, আমি তো একটু বলি আমার এখানে, কাছে আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা ভালো প্র্যাকটিস। কারণ আমার বিয়ের সময়কালেও আমি দেখেছি, বা তার আগেও হয়তো এখনো দেখি অনেক অনেক বায়োডাটাতে, যে দাদা কি করেন, চাচারা কি করেন, মামারা কি করেন, ডিটেল বায়োডাটাই দিতে হয়। হ্যাঁ, কিন্তু আদতে যখন দুইটা মানুষ সংসার করতে যায়, দাদা কি করেন সেটা কি খুব ম্যাটার করে দুইজনের মধ্যে? চাচারা কি করতেন, একজন ব্যবসায়ী, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবো বা শিক্ষাগত বিষয়টা দেখবো, সেটা ঠিক আছে, কিন্তু এই সমস্ত ডিটেইল আছে বায়োডাটাতে, কিন্তু এই যে পার্সোনালিটি টাইপ বা দুই দুই পাত্র পাত্রী কি চাই, এই জায়গাটার স্পেসটা খুব কম, মানে এই যে বিয়ের বায়োডাটা গুলিতে। হ্যাঁ, আচ্ছা, এখন এই ব্যাপারে আমার একটা কথা আছে। এটা হচ্ছে যে ওই যে বললাম না, যে আমরা সব সময় হচ্ছে আগের জেনারেশন কি করছে তার একটা কামব্যাক আমাদের, মানে সেটার উপর ডিপেন্ড করে আমরা এখনকার জেনারেশন আমরা কি করছি, ওটার উপর একটা ইফেক্ট আছে। সো আগের জেনারেশন হয়তো বা এইসব ব্যাপারে, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি হিস্টোরি, ছেলের পেশা, মেয়ের গায়ের রং, এগুলোতে এত বেশি এমফাসিস ছিল, এত বেশি ইম্প্যাক্ট ছিল, নট নেসেসারিলি যে এখন আর নেই এরকম না, কিন্তু এখনো আছে। কিন্তু ভাই এখন কি করে ওই তাদের জিনিস, চাচা, মামা, দাদা। হ্যাঁ, কিন্তু এখন যে জিনিসটা ওই যে একে, সো মানে আমাদের মাথার মধ্যে একটা জিনিস আছে যে আমাদের এল্ডাররা এই মিস্টেক গুলো করেছে, আমাদের আর সেগুলো করা যাবে না। তো এই সাইকিটা থেকে আমরা একদম 100% ম্যাচ চাচ্ছি আমাদের স্পাউসের ক্ষেত্রে, মানে আমাদের পটেনশিয়াল স্পাউসের ক্ষেত্রে, আমাদের পার্টনারের ক্ষেত্রে 100% যেই ম্যাচিং এর যেই ব্যাপারটা, যে এই পার্সোনালিটি ট্রেট আমার এগুলাই লাগবে, এত বেশি ডিটেলড, এত বেশি হ্যাঁ, স্পেসিফিক, এটা আরেকটা দিস ইজ, এক্সট্রিম। ইয়েস। আমার মনে হয় এখানে এটা আরেকটা কারণ হতে পারে, সরি আমি নাক গলাচ্ছি, এটার আরেকটা কারণ হতে পারে। দেখো, নাদিয়াদের জেনারেশন অথবা আমাদের জেনারেশনেই
দুই প্রান্তের এক্সট্রিমতার মধ্যে একটা কমন জিনিস হচ্ছে ম্যারেজটাকে আমরা কি ভাবতেছি, মানে অ্যাজ ইফ ইটস ওই যে সেম জিনিসটা, অনলি ওয়ান অ্যান্ড অনলি ফরএভার। আমরা কিন্তু ম্যারেজটাকে এইভাবে নিচ্ছি, এবং এটার পিছনে কারণ আছে, যেহেতু খ্রিস্টিয়ান, জুদাইজম এবং আগের যত রিলিজিয়াস ট্রেডিশন ছিল, মানুষ রিলিজন ছাড়া আগে কখনোই ছিল না, সব রিলিজিয়াস ট্রেডিশনের মধ্যেই কিন্তু ম্যারেজ কখন ওয়াজ আনব্রেকেবল। ওয়ান্স ইউ আর ম্যারিড দ্যাটস ইট, ওই একটাই শেষ। তো ওখান থেকে কিন্তু ইসলাম এসে কিন্তু এটাকে স্টপ করলো। ইসলাম এসে কিন্তু এটাকে তোমার এবং মহিলা সাহাবা, পুরুষ সাহাবা অলমোস্ট প্রায় এত বেশি ডিভোর্স, এত বেশি ম্যারেজ, একজন 4বার 5বার 6বার, এগুলো ইট ওয়াজ ভেরি কমন। তো আমার কাছে মনে হয় এটা আরেকটা প্রবলেম, যে আমরা ম্যারেজটাকে কি মনে করি। ওই যে যেমন নাদিয়ার জেনারেশন গিয়ে ওরা পারফেক্ট ম্যাচ চাচ্ছে পারফেক্ট ম্যারেজের জন্য, বাট দেয়ার ইজ ম্যারেজ কখনো পারফেক্ট হবে না। আমি Yes, একটা কথা বলি, হ্যাঁ। আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে এখানে আর কি ফারজানা যেটা বললো, সেটা হচ্ছে যে ম্যারেজটাকে আমরা কিভাবে দেখি। তো মানে আমি না খুব হার্ট ব্রোকেন আর কি, মানে কিছু কিছু মানে সময় যখন আমি বিভিন্ন মানে আমার স্টুডেন্টদেরকে দেখতাম বা বিভিন্ন মেয়েদেরকে দেখতাম, মেয়েদেরকে বিয়ে করবে, বিয়েটা যে কি জিনিস, বিয়েটা যে আসলে কি, এটা তারা কয়জন বুঝে, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ডাউট লাগে। ওরা বিয়ে করবে, হ্যাঁ আমার আব্বু আম্মির, হ্যাঁ বিয়ে করব, বিয়ে করলে কি করবা, আমাকে পার্লারে যাইতে হবে, আমি এভাবে সাজবো, আমি আমার ভিডিওটা এরকম হবে, আমার শাড়িটাও ওরকম হবে, আমার লেহেঙ্গা না শাড়ি হবে না, আমি লেহেঙ্গা পরবো। আমি আমি এরপরে হচ্ছে, এরপর আমি দেখেছি যে আমার বিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে সবাই এই কালারের জামা পরবে, তারপর হচ্ছে আমার 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 বিয়ের অনুষ্ঠানে এই কালারের জামা পরবে, আমরা বিয়ের অনুষ্ঠানে এই গানগুলা গাইবো। আমি দেখতেছি কি আমাদের, মানে আমি ছেলেদের কথা বলবো না, আমি মেয়েদের কথা বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি কি যে বিয়েটা আসলে কি, এটার কনসেপ্টটা আসলে আমাদের ইয়াং জেনারেশনের কাছে কতটুকু আছে, এটা আমার কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি কি ডেফিনেশন গুলো শিফট হচ্ছে কিছু মানে খোলসের দিকে, কার্নেলের দিকে না, মানে শ্বাসের দিকে না, অন্তঃসারের দিকে না হয়ে বাইরের যে একটা চকচকে ভাব, সেটাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। চকচকে ভাবটা কিরকম, যেমন ধরো আমি বাংলাদেশে এমন কোনো বিয়েতে যাইনি, বা আমি অস্ট্রেলিয়াতেও বাংলাদেশি বিভিন্ন কমিউনিটি বিয়েতে, সেখানে হচ্ছে কি খুবই সুন্দর, খুবই জমকালো সবকিছু, মানে প্রত্যেকটা জিনিস চয়েজেবল, গহনা হইতে শুরু করে সবকিছু চয়েজেবল, মানে কিন্তু তুমি 3 দিন পরে তুমি শুনবা যে মানে সাম প্রবলেম ইজ দেয়ার। এখন আমার কথা হচ্ছে যে এটার কারণটা কি, আমি মাঝে মাঝে এটা নিয়ে ভাবি যে এটার কারণটা কি, কারণ হচ্ছে আমাদের ফোকাসটা, আমাদের কনসেপ্টটা, আমাদের আইডিয়া গুলো আসলে কিন্তু খুবই ভার্নারেবল এবং স্লিপারি সিচুয়েশনে আছে। আপু এখানে আরেকটা কথা বলি, সরি কথার মধ্যে কথা আসতেছে, এটাই তো আড্ডা, আড্ডা মানে তো এটা। ছেলেরা কেন করে এটা আমি আসলে বলতে পারবো না, কিন্তু এই যে ফোকাসটা না, ওই যে বিয়ের দিনে নিজেই যে আমি একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে পুরো জিনিসটা, এই যে ভিডিও, আমি একটা সেলিব্রিটি হয়ে যাব ওই টাইমটার জন্য, আই এম দ্য সেলিব্রিটি, দ্য ওয়ার্ল্ড উইল মুভ অ্যারাউন্ড মি। হ্যাঁ, ওই সময়টাতে এটা আমার কাছে একটা মানে সূক্ষ্ম একটা কারণ মনে হয়। মেয়েদের জীবনে মেয়েরা এই সেন্টার অফ অ্যাট্রাকশনটা, তাকে ঘিরে সব হচ্ছে, সে এখানে কেন্দ্রবিন্দু, কতটা কনটেক্সটে সে এটা পায় তার ফ্যামিলিতে, কিন্তু সে শুধু বিয়ের সময়ই দেখতেছে, তার জন্য তার বাপ যৌতুকের জন্য ব্যাংক থেকে টাকা তুলে আনতেছে, তার চাচা জমি বিক্রি করতেছে, তার খালা এটা করতেছে, অমুকে এটা করতেছে, সব তার জন্য, সব তার বিয়ের জন্য। সো এই যে জিনিসটা, এইটা ওই যে আমার কাছে মনে হয় যে মেয়েরা যা করে, কেন করে, এটা যদি আমরা বুঝতে চাই, তার পিছনে যাইতে হবে যে তার লাইফটা আসলে কেমন, সে কতটুকু কি পায়। এবং এই জন্যই দেখা যায় কি ওই যে ম্যারেজের পরে যে রিলেশনশিপ কেমন হবে, ওইটার উপর বেস করে যে তার লাইফের কত ডিসিশন হয়ে যাবে, সে ওগুলার থেকে পুরা সরে এসে ওই 3 দিন আমি রানী। এবং অবভিয়াসলি ওই 3 দিন 4 দিনের জন্য তো তাকে মিডিয়াও শিখাই দিচ্ছে যে এই কয়দিন তুমি হচ্ছে এটা ঐশ্বরিয়া করো রায়। সেটা করো, হ্যাঁ তুমি গানের সাথে নাচবা, হ্যাঁ আর হ্যাঁ। তুমি ঘুরবা, আপু তোমার পিছনে আমি ক্যামেরাম্যান ঘুরবে। আমি এখানে একটু অ্যাড করি, মানে এটা তো আছেই যে যে রিচুয়ালিস্টিক একটা বিষয়। আপনি দেখেন যে আমাদের সময় বলতে 90s বলি, যে অনুষ্ঠান হতো 3টা, হলুদ, বিয়ে, বউ ভাত, মানে দুই পক্ষের 2টা হলুদ, বিয়ে, বউ ভাত। হ্যাঁ,
হলুদটাকেই কিন্তু তখন ধরে নেওয়া হতো যে এটা হচ্ছে ইসলামিক কালচার না, বা এটা নিয়ে একটা কথাবার্তা চলতো, এটা অন্য একটা কালচার থেকে আসছে। কিন্তু এখন আমি দেখি মানে আহ পাকিস্তানি বিয়ের অনুষ্ঠান, ওই যে নাম থাকে না, সঙ্গীত, মেহেদি, হ্যাঁ আর হ্যাঁ 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 আইবুড়ো ভাতও করে। মানে কলকাতার এটা কিন্তু আইবুড়ো ভাতটা হিন্দু রিচুয়াল ওয়াইজ। হ্যাঁ, এখন আমার কাছে মনে হয় যে এটা তো পুরা মানে এটা কি একটা সং হয়ে গেছে বিয়ের পুরা প্রোগ্রামটা। পাকিস্তান ওই সাইড থেকে হয়তো সঙ্গীত, মেহেদি এগুলো নিয়ে আসছে, তারপরে গায়ে হলুদ তো আমরা আগেই করতাম, তারপরে এদিকে আবার হচ্ছে আইবুড়ো ভাত। একটা দেখি যে বাইরে একটা বড় করে হলুদ, আবার আরেকটা হয় ঘরোয়া হলুদ। আবার হ্যাঁ, একটা আজীব ব্যাপার, যেটা আর কোনো বিয়েতে হয় না বাংলাদেশে, দেখতেছি যে হোলির মতো একটা জিনিস হয়, যেটা কিন্তু হোলির মতো আর একটা জিনিস হয়, কোনো কান্ট্রিতে বিয়েতে এটা করে না, কিন্তু কোনো বাংলাদেশে ইয়েতে আবার হয় না। হোলির মতো একটা এক্সট্রা আবার অ্যাড মানে হয়। আমি দেখি যে বুঝলাম না। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের নিজস্ব কিছু সব মিলে একটা বিশাল বিষয় হয়ে গেছে বিয়ে। আমার বান্ধবীদের সবার 7টা করে প্রোগ্রাম হয়েছে। মানে আমাদের সময় যে তিনটা, এই হ্যাঁ তিনটাই তো অনেক মানে অনেক। তিনটা প্রোগ্রামই আমি আমি যদি বলি যে মানে আমার ইকোনমিক পার্সপেক্টিভে যদি বলি, তিনটা দেখা যাইতো যে প্যারেন্টসদের জন্য এটাই একটা হিমশিম খাইতে হতো। হ্যাঁ, তো যাই হোক, ওটাও অন্য ইয়ে। তো এখন মানে একটা ইয়াং মেয়ে যখন চোখের সামনে দেখে যে আমার সামনে এগুলি এগুলি হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু তার মিনিমাম হইলেও কিছুটা এই ইচ্ছাটা হবে যে হ্যাঁ আমিও সুন্দর করে সেজে বসবো, আমিও সুন্দর করে ইয়ে করে বসবো। আমার মনে হয় এটা মোরাললেস সব মেয়েরই না একটা ড্রিম থাকে যে বিয়ের দিন আমি একটু সাজবো, আমি একটু এটার সাথে ওইটা ম্যাচিং করে পরবো। হ্যাঁ, এই না, জিনিসগুলো একটু থাকে। সাজা বৃষ্টি, আমি একটু সাজা, একটু একটু সাজার সাজা কথা বলতে যে বলছি না। সাজি মানে আর কি, আমার কাছে এখন সব, আমার কাছে এটা ফুললি এক্সট্রিম মনে হয় এখন, সত্যি কথা এক্সট্রিম। যেটা একদম খুবই তো এক্সট্রিম মনে হয়। সাজা তো না, এটা তো প্লাস্টার, এটা তো প্লাস্টার করা, এটাকে তো সাজা বলে না। একটা হচ্ছে আনন্দে খুশিতে সাজা, আর আরেকটা সাজা হচ্ছে তোমার সবকিছু দেখানোর জন্য নিজে, মানে হুম হুম হুম। ইউ নো ইভেন হোয়াট আই মিন, রাইট? ইভেন আচ্ছা, জানো, আমি না অনেকে মাঝে মধ্যে মানে কাউকে কাউকে কিন্তু আমি উইদাউট মানে আফটার ম্যারেজ যখন নর্মালি দেখছি এবং মানে বিয়ের দিন দেখছি, বিয়ের 2-3 দিন 5 দিন 6 দিন দেখছি, আমি চিনতে পারি নাই, জানো, আমি চিনতে পারি নাই। যে আপনি দেখেন যে এই পুরো বিয়ের অনুষ্ঠানে ফ্যামিলি মানে ফ্যামিলি মেম্বার্সরাও এই রিচুয়াল মানে এই অনুষ্ঠানগুলা ফুলফিল করার জন্য যেই পরিমাণ দৌড়ায়, সেই অনুযায়ী একটা মেয়ের সাথে একটু গার্ডিয়ান লেভেলের মানুষ বা এরা কতক্ষণ সিটিং দেয় যে তুমি একটা নতুন লাইফে যাচ্ছ, তুমি এটার জন্য কতটুকু মেন্টালি প্রিপেয়ার্ড, তুমি এটার জন্য কতটুকু ইয়ে মানে আমি যদি আমার এক্সাম্পল বলি, আম, আমার ইনলজ এর সাইডেই আমি খুবই ক্লোজ। তো ওর বিয়ের দিন আমি মানে ফ্যামিলির একজন একটু আরেকটু মুরব্বী একজনকে বললাম যে ওর সাথে তো একটা সিটিং দেওয়া প্রয়োজন। হ্যাঁ, মানে সিটিং দেওয়া প্রয়োজন, এটা এত হজপজ ঝামেলায় কারো মাথায় আসে নাই যে ওর সাথে একটা সিটিং দেওয়া প্রয়োজন। তো ওর সাথে তো এখন একটা সিটিং দেওয়া প্রয়োজন, ওকে মেন্টালি প্রিপেয়ার করা। হ্যাঁ, তো এই অনুষ্ঠান নিয়ে মানুষ যেভাবে দৌড়ায়, দুই ফ্যামিলি যেভাবে দৌড়ায়, হ্যাঁ, ডালা সাজানো থেকে শুরু করে কে কত জিনিস দিতে পারতেছে এইটা নিয়ে যেভাবে দৌড়ায়, সেখানে কিন্তু শুধু মেয়ে কেন, ছেলে মেয়ে কারোর সাথেই কি মানে ফ্যামিলি সেভাবে সিটিংটা দেয় বা ক্লোজ মেম্বার্স যারা, মানে তাইলে বিয়ে জিনিসটা কি সে বুঝবে কিভাবে? এখানে এক্স্যাক্টলি। কিন্তু একটা পারিবারিক দায়বদ্ধতাও আছে এখানে। আই ওয়ান্ট টু অ্যাড, মানে অ্যাড না, অ্যাকচুয়ালি জাস্ট আর একটু ইলাবোরেট করতে চাচ্ছি আপুর পয়েন্টটাকে, এটাকে যে ছেলে হোক মেয়ে হোক, ইফ আই এম নট আ হলিস্টিক পার্সন, আমার হচ্ছে লাইফের, যদি আমি মেয়ে হই, আমার লাইফের একটা গোল হচ্ছে আমার বিয়ের দিন যাতে আমাকে সবচেয়ে প্রিন্সেসের মতন দেখা যায়, এন্ড দেন এরপর আমি স্বামী সন্তান সংসার করব। এটা হচ্ছে মেয়ে হিসেবে আমার রোল, এন্ড ছেলে হিসেবে হচ্ছে বিয়ের দিন আমার বউকে আমি এভাবে ভাবে সাজাবো, এন্ড দেন লাইক আমি টাকা কামাবো এন্ড বাসায় এসে আরাম করব। এটা এই দিস কাইন্ড অফ কার্নাল রোল উই প্লে। যদি আমরা এই রোল থেকে বের না হই, উইল উই এভার বি এবল টু লাভ রাইট? কারণ কারণ হচ্ছে আমরা তো পার্সন হিসেবে আমাদের গোল ঠিক নেই, আমাদের মোটিভ ঠিক নেই, আমাদের ভিশন ঠিক নেই। সো লাভের যে আইডিয়াটা, ওইটা কিভাবে ঠিক হবে? আমাদের আমাদের সমাজে মানে, এবং বিশেষ করে নাদিয়া হয়তো এটা ভালো বলতে পারবে, নতুন জেনারেশনের মধ্যে এবং এখনকার বিয়েতে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম যে এই যে লাভের আলটিমেট এক্সপ্রেশন, যে ফিজিক্যাল ইন্টিমেসি, এটা তো লাভের আলটিমেট এক্সপ্রেশন, রাইট? হুম এই ফিজিক্যাল ইন্টিমেসিটা কিন্তু শিখতেছে পর্নোগ্রাফি থেকে।
এবং এটা কিন্তু শুধু ছেলে না, ছেলে মেয়ে সবাই কিন্তু পর্নোগ্রাফি সবাই থেকে শিখতেছে। এবং পর্নোগ্রাফি নিয়ে যে রিসার্চ গুলা হচ্ছে, প্রত্যেকটা রিসার্চ বলতেছে যে যারাই পর্নোগ্রাফি দেখে ফিজিক্যাল রিলেশনশিপ শিখে, তারা কিন্তু একজন আরেকজনকে ট্রিট করতেছে মানে ইন এ টোটালি ডিফারেন্ট ওয়ে। দেয়ার ইজ নো এক্সপ্রেশন অফ লাভ। ইটস তোমাকে পর্নোগ্রাফি তাকে কি শিখাচ্ছে যে তার ফিজিক্যাল হ্যাপিনেসটা, স্যাটিসফ্যাকশনটা সে কিভাবে একদম আদায় 100-এ করবে 100 পাবে। তাকে কিন্তু শিখাচ্ছে না তুমি তোমার পার্টনারকে কিভাবে রেসপেক্টফুলি তুমি তার সাথে ইন্টিমেট হবে। রেসপেক্টের ওখানে আরো নাই, ঠিক আছে? তো এই যে একটা মানে লাভের আলটিমেট ইয়াতে গিয়ে মানে ওইটা অ্যাগেইন সালমাপুর পয়েন্টটাও আসে আর বৃষ্টির কথাটাও, যে আমাদের গার্জিয়ান লেভেল, আগের জেনারেশন পরের জেনারেশনকে কি শিখাচ্ছে? এমনি এমনি শিখে যায় হোয়াট ইজ দিস রাবিশ, মানে লাইক হোয়াট ইজ দিস। তো যার কারণে গ্যাপগুলো ফুলফিল করতেছে পর্নোগ্রাফি, গ্যাপগুলো ফুলফিল করতেছে আনওয়ারেন্টেড, আনওয়ান্টেড এবং টোটালি করাপ্টেড কিছু মিডিয়া আউটলেট বা মিডিয়াম, রাইট? তো এই জিনিসগুলো আসলে কথা বলা দরকার, যে আমরা যদি হ্যাঁ আসলে রেসপেক্টফুল লাভ চাই, এবং অবভিয়াসলি লাভ ইজ ইটস এ ন্যাচারাল ফিলিংস, আমরা এটাকে ডিনাই করতে পারবো না যে লাভ চলে যাবে, লাভ থাকবে না, বা শুধু ম্যারেজ হবে, শুধু লাভ হবে। দুইটার কম্বিনেশন একটা রিলেশনশিপ হয়, এবং হেলদি রিলেশনশিপ চাইলে আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করা খুব ইম্পর্টেন্ট। এবং আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই, যেটা সেটা হচ্ছে যে ম্যারিটাল রিলেশনশিপ বলি, লাভ রিলেশনশিপ বলি, আমি না কেন জানি ডিগনিফাইড রিলেশনশিপ কনসেপ্টটা আমি খুবই পছন্দ করি। কারণ আমরা মেয়েরা না কিছু কিছু ব্যাপারে খুবই সেন্সিটিভ। আমি আমি বেশিরভাগ মেয়েদের বিভিন্ন রকমের যখন মানে ফেসবুকে যখন বিভিন্ন রকমের লেখা পড়ি, অথবা যখন একটা মেয়ে ছেলের মধ্যে ডিভোর্স হয়, ওরা যখন কোর্টে যায়, তখন ওরা যখন কোর্টে কি পরিমাণে যে কথাগুলো আমরা ভাবি যে আমরা প্রোনাউন্স করবো না, ঠিক আছে, কোর্টে গিয়ে সেগুলো কিন্তু প্রোনাউন্সড হয়। কারণ হচ্ছে তখন কোনো উপায় নেই, তখন দেয়ালে পিঠ থেকে যায় মেয়েটার, তখন মেয়েটাকে অনেক কথা বলতে হয়। আমি এরকম প্র্যাকটিক্যাল অনেকগুলো এক্সাম্পল মানে এক্সপিরিয়েন্স আমার চোখের সামনে দিয়ে ঘটেছে, যেগুলো আমি পার্টিসিপেট করেছি, যেগুলো বলতে হয় না, মানে বেডরুমের কথা, সেগুলো পর্যন্ত মেয়েকে অনেক কষ্ট বলতে হচ্ছে, কারণ হচ্ছে কি ওকে ফাইট করতে হচ্ছে কোর্টে। হ্যাঁ, তো আমি যেটা বলতেছি আর কি, এই যে ডিগনিফাইড রিলেশনশিপ যতক্ষণ পর্যন্ত, এই যে আমাকে আমাকে কিভাবে টাচ করবে সেটা যদি আমার কাছে ডিগনিফাইড মনে না হয়, এটা যদি ডিগনিফাইড মনে না হয়, তাহলে কিন্তু আপনি 50 বছর সংসার করেন এক ছাদের নিচে, দেয়ার ইজ নো লাভ, নো হ্যাপিনেস। দিস ইজ জাস্ট আ ফেক রিলেশনশিপ। আমি বলবো, যেটা আমরা কেন বলি 50 বছর মুখ বুঝে সহ্য করা, ওই যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে থাকা, এখন আর আমি এগুলো নিয়ে ভাবি না, এই টাইপের একটা। এবং ভেতরে ভিতরে কিন্তু মানুষগুলা শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে আমি বলি, এরা না আছে সেক্সুয়াল লাইফে কোনো হ্যাপিনেস, না আছে মানে কি বলবো একটা মানুষ হিসেবে একটা হ্যাপিনেস। এই জিনিসগুলো আমাকে খুব পীড়া দেয়। যখন আমি খুব কাছ থেকে যখন এই জিনিসগুলো দেখি, তখন আমি বারবার নিজেকে প্রশ্ন করি যে আমরা এই সিচুয়েশন গুলো কিভাবে ইমপ্রুভ করতে পারি। কারণ আমাদেরও তো ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাই না? আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে মানে ওদের বিয়ের আগে ওদেরকে আমরা এই যে এসেনশিয়াল লেসন্স গুলা ওদের কাছে আমরা কিভাবে পৌঁছাতে পারি, যাতে ওরা এই স্কিল গুলো গ্রো করে, যে আমার ম্যারেজটাকে আমি সাকসেসফুল করার জন্য চেষ্টা করব। এটা কিভাবে করবো, এটা আমি মাঝে মাঝে আমি ভাবি আর কি। দেখা যাচ্ছে আমাদের জন্য ম্যারেজটা কালচারগত দিক থেকে বলেন, ইয়ার দিকে দেখতে বলেন, এটা একটা আলটিমেটলি দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি ম্যারেজ মানে একটা সাফারিং এর শুরু। মানে একটা মেয়েদের জন্য দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে ও বিয়ে করলো, ওর লাইফের গোল, ওর লাইফের ইচ্ছা সব চলে গেল, এখন সে খালি সাফারিং করতেছে। মানে আপাত দৃষ্টিতে কিন্তু জিনিসগুলো এরকমই মনে হচ্ছে, রাইট? তো এটাই এই বৃষ্টি বলতেছিল যে এই সময়ের মিডিয়াতে এটাই বেশি সেটাই। এমফেসাইজ করে। তো এই কোশ্চেনটাই এখন এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলি যে এবং দেখা যাচ্ছে যে এই যে ম্যারেজ এবং সাফারিং, যেমন নাদিয়া বললো যে এই জিনিসটা এতটা বেশি এখন মানে প্র্যাকটিক্যাল ভাবে ম্যারেজটা দেখা হচ্ছে, যে এটাও একটা ইস্যু হয়ে যাচ্ছে। বেশি প্র্যাকটিক্যালি ম্যারেজ দেখার কারণেও কিন্তু ম্যারেজটাকে এখন ইম্পর্টেন্ট মনে করা হচ্ছে না, বা ম্যারেজটাকে যারা রিলিজিয়াস বা মোরাল কোনো মানে ইয়ার মধ্যে নেই, তাদের কাছে মনে হচ্ছে দিস ইজ নট ইম্পর্টেন্ট। তো সেটার সাথে আপুর আবার পাওয়ার প্লের একটা কথা আছে। তো লেটস র্যাপ দিস আপ ইনটু ওয়ান ডিসকাশন আমাদের এই পর্যায়ে। সেটা হচ্ছে যে কেন, প্রথমত কোশ্চেন হচ্ছে যে কেন তাহলে ম্যারেজ মানেই সাফারিং হচ্ছে, এবং এইটা আমাদের জন্য মানে let's talk about the power play in the suffering that comes with marriage, যেখানে marriage was supposed to be
বলে না আরবিকে যে কথা কুররাতা আয়ুনি, কুলনেস অফ মাই আইস। ম্যারেজ মানে তোমার লাইফকে সেটেলমেন্ট দিবে, ম্যারেজ মানে তোমার লাইফকে একটা স্টেবিলিটি দিবে, একটা অ্যাঙ্কার দিবে। এন্ড দেখা যাচ্ছে ম্যারেজে হওয়ার পরেই আমি মনে হয় ঝড়ের মধ্যে পড়লাম, আমার লাইফে আর কোনো শান্তি নাই। তো ওয়াই ইজ দ্যাট, ওয়াই ইজ ইট হ্যাপেনিং? নাদিয়া, তুমি দূর থেকে কি মনে হয়, দূর থেকে হচ্ছে আহ, হ্যাঁ, আমার কাছে ওই যে এখনো আসলে আমি যেহেতু দূর থেকেই দেখছি, তো এখনো আমি অ্যান্সারটাকে খুঁজে যাচ্ছি। তো আমার কয়েকটা অবজারভেশন খুঁজিও না আছে। কিন্তু জি, জি। বিয়ে করার পরে খুঁজিও। আহ, জি। I think for Nadia it's more about এইটা তোমাকে এফেক্ট কিভাবে করছে ম্যারেজের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, যে তুমি যখন এত সাফারিং দেখতেছো, হাউ ডাজ ইট এফেক্ট ইউ? এন্ড অফকোর্স তুমি মানে আমি একটা জিনিস একটু বলি, আমার খুব মানে নাদিয়াকে ইয়াটা বোঝানোর জন্য, যে আমার খুব ক্লোজ ফ্যামিলিয়াল রিলেশনশিপে আমি এক্সট্রিম ম্যারিটাল অ্যাবিউজ দেখছি, যার কারণে আমার ম্যারেজের ডিসিশন, হাউ আই ওয়েন্ট ইনটু ম্যারেজ, আমি কিন্তু আগে থেকে কিছু ডিসিশন নিয়ে ম্যারেজের সাথে ঢুকছি। সো এই জিনিসটাই তোমার কাছে জানতে চাচ্ছি, যে হাউ দি সারাউন্ডিং এফেক্ট ইউ, অর হাউ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট লাইক এই জিনিসটা তাহলে আমার সাথে যেন না হয়, ইউনো? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো যখন আমি আমার ফ্যামিলির মধ্যে আমার ফ্যামিলির মধ্যে, এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে এগুলো যখন দেখেছি যে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তখন ওই যে যখন ছোট ছিলাম তখন তো ফার্স্ট চিন্তা ছিল বিয়ে করা যাবে না। তো বাট নাও ইটস নট দ্য কেস, FYI. আলহামদুলিল্লাহ। সো তো আই ওয়াজ লুকিং ফর অ্যান্সার যে কিভাবে ওইটাকে মিটিগেট করা যায় বা কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়। ও তো ওইটাতে আমি যা দেখলাম, যেটা ফার্স্ট আমি অ্যান্সারটা বলি যে কিভাবে আমার মনে হয় যে এগুলা সলভ করা যাবে, সেটা হচ্ছে নিজেকে অ্যাজ আ পার্সন চেনা। যে আমি পার্সন হিসেবে আমার কি কি দায়িত্ব, আমার কি কি রোলস, আমার কি কি গোলস আছে, যা আমি হচ্ছে অন্যদের কাছ থেকে আশা করতে পারবো। কেউ যদি জানেই না, মোস্ট অফ দ্য মেয়ে জানেই না যে হচ্ছে ও কিভাবে ওর ট্রিটেড হওয়া উচিত, কেমন ট্রিটমেন্ট ওর পাওয়া উচিত, কিভাবে হচ্ছে ওর রাইটস গুলো ইস্টাবলিশড হবে, এগুলো তো ও জানেই না। তাহলে ও হাজবেন্ডের কাছ থেকে যদি ও মিসট্রিটমেন্ট পায় বা শ্বশুরবাড়িতে মিসট্রিটমেন্ট পায়, অর লাইক ইন জেনারেল মিসট্রিটমেন্ট পায়, ও হচ্ছে সে মানে ও তো বুঝবেই না মোস্ট অফ দ্য টাইমে যেটা মিসট্রিটমেন্ট। ফার্স্টে তো হচ্ছে ওর কাছে ওইটাই কনফিউজ তো লাগতে পারে যে দ্যাট মাইট জাস্ট বি লাভ। তো ও ওইটা সম্পর্কে অ্যাওয়ার হওয়া যে আমি কি চাই, এবং অ্যাওয়ারনেস এর মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকা, যে হচ্ছে অ্যাজ দ্য টাইম গোজ, যখন সময় যাবে মেবি আমার কিছু চেঞ্জ আসবে, মেবি আমার কিছু অন্য আমি যা যা ভাবছিলাম যেগুলো রং, সেগুলো মাইট বি গুড ফর মি। তো আমার কাছে পার্সোনালি এরকম ছিল। আর আমি যখন মানে এই ডিসিশনটা আর কি দেখতে যাই, বা কিভাবে হচ্ছে আমি যাব বিয়ের জন্য কিভাবে আমি ডিসাইড করব, তখন আমি এভাবে চিন্তা করি যে আই হ্যাভ আ লট অফ লাভ টু গিভ। তো আমি সেটা, হ্যাঁ, তো আমি সেটা তাকেই আর কি দিতে পারবো যে হচ্ছে রেসিপ্রোকেট করবে। হুম। আমি যেটা মনে করি যে আমরা সবাই মেয়েরা স্পেশালি উই হ্যাভ আ লট অফ লাভ টু গিভ, এবং আমরা সবসময় দেওয়ার জন্য রেডি থাকি। ইমাজিন আমরা একটা ফুটা বালতি, যেদিক দিয়ে হচ্ছে লাভ পড়তেছে, এন্ড সামওয়ান কামস উইথ আ বাকেট, তারা হচ্ছে এখান থেকে আরো মানে নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, এন্ড আমাদের লাভ ফ্লো হচ্ছে। সো ইটস নট গোনা বি সাস্টেনেবল। তো এই কারণে হচ্ছে যে বার্ন আউটটা হবে, ওইটার ট্রমা কার উপর যাবে, নেক্সট হ্যাঁ, জেনারেশনের উপরে। খুবই সুন্দর উদাহরণ যে ওই বাকেটটাকে তো কাউকে রিফিল করতে হবে। করতে হবে সেটাই। ওয়াও। সো হ্যাঁ, আমি ওইটাই আর কি যে ইমাজিন করি যে বাকেট নিয়ে যখন কেউ আসে, ওটার মধ্যে কি কিছু আছে কিনা, ওটার মধ্যে কি লাভ আছে কিনা। সো আপাতত আমার পার্সোনাল চিন্তাই এতটুকুই। খুবই অ্যামেজিং চিন্তা, জাযাকাল্লাহ খায়রান। আই থিংক আমরা যারা আছি, আমরা হচ্ছে মনোপ্রাণে দোয়া করতেছি যেন এটা প্র্যাকটিক্যালি শুদ্ধ সেরকম থাকে, কারণ আমিন, আমিন। ইনশাআল্লাহ। practicality is practicality a much better way. This is actually মাঝে মাঝে ফ্রেশ পার্সপেক্টিভ শুনতে ভালো লাগে কেন, ইট সামহাউ রিমাইন্ডেড আস যে এটা তো আমরাও ছিলাম, আমরা কি নাই, বাট why are we not there anymore?
আহ, এই ব্যাপারে আসলে যেটা বলবো যে এই যে মেয়েদের সাফারিংস এন্ড অল দ্যাট, হ্যাঁ, আমি এগেইন আসলে ওই হলিস্টিক ভাবে বলবো এখানে সোসাইটির একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, তো আর এখন না এই আমাদের জেনারেশন, মানে আমরা এখন বুড়া হয়ে যাই নাই, বাট স্টিল মানে এখনকার আমাদের যে যারা আরো ইয়াঙ্গার, তাদের যে এখন সময়টা, এটা না একদম একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে। আমরা আসলে যেই ফ্যামিলি ফিলসফি বা যেই ট্র্যাডিশনাল চিন্তা ভাবনাগুলি দেখেই ইউজ টু হয়ে বড় হয়েছি বা ওভাবেই হয়তো চলে আসছিল, এখন কিন্তু বড় একটা ট্রানজিশন হয়েছে। এটার একটা বড় কারণ কিন্তু যে এখন মেয়েরা আম, আর একটু বেশি আউটওয়ার্ড চিন্তা ভাবনা করে, সেটা লেখাপড়ার ক্ষেত্রে হোক, ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে হোক। এটা তো একটা বড় ট্রানজিশন আমি মনে করি, যে অন্তত আমাদের মানে আমাদের মা খালা ওই সময়টা থেকে আর কি এখন এই পর্যন্ত যদি বলি। সো এইটা আসলে অনেক বড় একটা বিষয় ডিসকাস করার জন্য, যে এই যে এখন মেয়েরা সাফার করে, বিয়ে বিমুখ, এই বিষয়টা আসলে কেন, এই ট্রানজিশনের কারণটাও যেমন এইটা, এখানে সোসাইটি আসলে কতটুকু অ্যাকোমোডেট করতে পারছে মেয়েদের এই লাইফস্টাইল চেঞ্জটাকে। আবার অন দি আদার হ্যান্ড, মেয়েরাও যখন এম্পাওয়ার্ড ইন আ সেন্স, শিক্ষিত হয়ে বা ফাইন্যান্সিয়ালি স্বাবলম্বী হয়ে যেভাবে তারা এম্পাওয়ার্ড হচ্ছে, সেই এম্পাওয়ারনেসের জায়গাটাকে আবার তারা টক্সিসিটি লেভেলে নিয়ে যাচ্ছে কিনা, সেটাও একটা সমন্বয় থাকার প্রয়োজন আছে আমার মনে হয়। হ্যাঁ, কারণ এখন যেরকম কনসেপ্ট দেখি না যে বিয়ে করে কি করবো, আমি নিজে কামাই করব, নিজে কামাই করলে তাহলে বিয়ের প্রয়োজন কি, তাহলে এই বিয়ের রিলেশনশিপটাই তো ক্যাপিটালিস্টিক হয়ে যাচ্ছে চিন্তা ভাবনায়। কিন্তু বিয়ের রিলেশনশিপটা তো আসলে ক্যাপিটালিস্টিক না। আমার স্বাবলম্বী হওয়া একটা সাবজেক্ট, আমি আমি বিয়ে করে একটা সংসার করব সেটা আর একটা সাবজেক্ট। হ্যাঁ, দুইটা কিন্তু কন্ট্রাডিক্টরি না। হ্যাঁ, এখন ওই যে বললাম যে সোসাইটির একটা ভূমিকা আছে। এখন যেই মেয়েটা হয়তো একটু আউটওয়ার্ড চিন্তা ভাবনার, যে মেয়েটার হয়তো একটা তার একটা একাডেমিক ক্যারিয়ার বা একটা ভালো ক্যারিয়ার করার একটা সম্ভাবনা আছে, তখন হয়তো ওই যে সোসাইটি এসে বাধা দিবে বলতে, ওই যে বিয়ের স্ফেয়ারে তো শুধু পাত্রপাত্রী থাকে না, ফ্যামিলি সবকিছু মিলায় একটা গোটা সোসাইটিও এখানে একটা বড় কাজ করে। তো আমার কাছে মনে হয় যে এই সমন্বয়টার একটা অভাব এখন আছে, ওই যে টানাপোড়েন যে বিষয়টা, সোসাইটির একটা দায়বদ্ধতা আছে মেয়েদের এই চেঞ্জ গুলোকে অ্যাকোমোডেট করে নেওয়া, আবার মেয়েদেরও একটা দায়বদ্ধতা আছে যে আমার মানে শিক্ষাগত যোগ্যতা, আমার ক্যারিয়ার, এই যে আমার এম্পাওয়ারনেসের জায়গা, এটাকে আমি কতটা ওয়াইজ ভাবে চিন্তা করি, এটাকে যেন আমি ক্যাপিটালিস্টিক বানায় না ফেলি, বা ওই মানে টক্সিক ফেমিনিজম বা ফেমিনিন চিন্তা দিয়ে, টক্সিক ফেমিনিন চিন্তা দিয়ে আমি যেন এটাকে এরকম না বানায় ফেলি। তো ওই যে মানে আসলে যখন ওই যে টিপিক্যালি কথাগুলি এভাবে আসে না যে আমি নিজে ইনকাম করব, আমার আর একটা জামাইয়ের দরকার কি, এখন জামাইটা তো শুধু আমাকে টাকার বাক্স হিসাবে কি আমি তাকে বিয়ে করব, আমাকে তো এটাও কিন্তু চিন্তা করতে বৃষ্টি, হবে। সরি, এই চিন্তাগুলো আসে কেন? এই চিন্তাগুলা এগুলা রিয়েলিটিতে আসে কেন? একটা মেয়ে কেন চিন্তা করে যে আমি যদি টাকা ইনকাম করি আমার জামাইয়ের দরকার কি? কারণ যে মেয়েটা টাকা ইনকাম করতেছে না তাকে কিন্তু তার জামাইকে কিন্তু শুনতে হচ্ছে। এবং ইটস লাইক আমি যে শুনছে তার থেকে আমি শুনছি যে তার জামাইকে তার সামনে বলা হচ্ছে সাবধান, মেয়েকে কিন্তু বউকে কিন্তু টাকা চিনাবা না, সে টাকা চিনলে আর তোমাকে চিনবে না। সো ইটস রিয়াকশন, এই যে টক্সিক ফ্যামিনিটি অথবা টক্সিক ফ্যামিনিজম, ইটস আমার আইডিয়াতে, আমার আন্ডারস্ট্যান্ডিং, ইটস এ টোটাল রিয়াকশন অফ সোশ্যাল এন্ড কালচারাল অ্যাবিউজ টু উইমেন। ম্যারেজের যে পাওয়ার প্লে এবং সেখান থেকে যে সাফারিং এর উৎস, দ্যাটস ঘুরে ফিরে এগেইন দ্যাট কামস ওয়ান অফ দ্য রিজন ওয়াই ম্যারেজটাকে আমরা একভাবে চিন্তা করি, আরেকভাবে হয়, এবং ওয়াই ম্যারেজ ফেলস, অর ম্যারেজটা কেন মানুষকে অনীহা ক্রিয়েট করে, বা উই আর সাফারিং ইন দ্য ম্যারেজ, রাইট? দ্য হোল কনসেপ্ট অফ ইট। তো আমরা এটা এবং এরপরে আরেকটা পয়েন্ট, এটা দিয়ে আমরা কনক্লুশন করবো, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। তো ফারজান আপু, ম্যারেজ পাওয়ার প্লে এবং মেয়েদের সাফারিং, ইন আ ওয়ে ছেলেদেরও সাফারিং, ইন আ ওয়ে সোসাইটির সাফারিং। আচ্ছা, ম্যারেজের সাফারিংস আসার আগে আমি কুইকলি, কারণ যেহেতু আমাদের কথাগুলো সবাই শুনবে, কিছু একটা জিনিস বৃষ্টির কথায় একটা জিনিস না বললে মনে হয় একটু ইয়া থাকবে, সেটা হচ্ছে এই যে প্রেসক্রিপশনটা, যে রিলেশনশিপ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ও মানে বৃষ্টির ক্ষেত্রে যেটা কাজ করছে যে বাইরে যেতে পারছো বা যাওয়া, মেবি আমরা যখন প্রেসক্রাইব করবো, এই জন্য না আমি যখন কেউ বলে সমাধান কি, আমি খুব পিছনে চলে যাই, কারণ আমার কাছে মনে হয় যে আমি যে সমাধানটা দিব আমি কোন পার্সপেক্টিভ থেকে দিচ্ছি। তো ওয়েস্টে কাপল থেরাপিতে কিন্তু এটা কিন্তু খুবই নর্মাল যে ওকে ইউ টু গো টুগেদার, হ্যাভ এ গুড টাইম। এইটাই কি
এইটাই, এবং এই প্রেসক্রিপশনটা আমি দেখি এত কমন, অনেক অনেক কনটেক্সটে দেখি এই প্রেসক্রিপশনটা উল্টা আরো অনেক খারাপ কনসিকুয়েন্স নিয়ে আসে। তো আমাদের সোশ্যাল কনটেক্সটে আসলে প্রেসক্রিপশন, এবং আমি ডিনাই করতেছি না, আমি মোটা দাগে কিন্তু বৃষ্টির সাথে টোটালি অ্যাগ্রিড যে কাপলদের মধ্যে কোয়ালিটি টাইম দেওয়ার, এটা ইটস এ ট্যাবু। কোয়ালিটি টাইম তারা কাটাবে, এটাই ট্যাবু। এটা এটাই এটা taboo। এটা কেউ একসেপ্টই করবে না। কিন্তু এইটাকে ভাঙতে গিয়ে আমাদের প্রেসক্রিপশন দিতে হবে আমাদের কনটেক্সটে। ওয়েস্ট বা ওয়েস্টার্ন রিসার্চ আমাদেরকে কি শিখাচ্ছে, আমরা যদি ওইটা ধরে দেই। কেন এই কথাটা বলতেছি, আমার রিসার্চের মধ্যে আমি দেখতেছি এমন অনেক মেয়ে আছে যারা তার হাজবেন্ডের সাথে ইন্টিমেসিকে উল্টা অ্যাভয়েড করে। এখন আমি যদি, যে মেয়েটা অ্যাভয়েড করতেছে তাকে যদি আমি জোর করে বলি না তোমার রিলেশনশিপ ইয়ে করতে, কারণ সে তো ধরো জামাইয়ের সামনে বলতেছে না যে সে কি কি সমস্যা, কারণ এই জামাই তার শরীরকে কখনো বুঝতে চেষ্টা করে নাই। বাংলাদেশে এটা কিন্তু সালমা আপু যেটা বলছে, উই ডোন্ট টক অ্যাবাউট ইট, বাট দিস ইজ এ মেজর প্রবলেম। একটা বউয়ের শরীর তার জামাই চিনেও না, বুঝেও না, কেয়ারও করে না, দে সিম্পলি ডোন্ট কেয়ার। আপনি আপু ভেরি বাংলাদেশে বিগ এটা ইস্যু। খুব কমন পাবেন। আম, আপনি বাংলাদেশে যদি আসলে এইভাবে ধরে ধরে সার্ভে করেন মেয়েদেরকে, জীবনে মানে একটু খোলামেলা ভাবেই বলি, জীবনে এই ম্যারিড জীবনে কয়বার অর্গাজম হয়েছে এটা অনেকে গুনে গুনে বলতে তাহলে পারবে। এই মেয়েটাকে যদি, বৃষ্টি, এই ম্যারিড মেয়েটাকে যদি থেরাপিতে বলা হয় বা কাউন্সিলিং এ তাকে প্রেসক্রিপশন দেওয়া হয় যে তুমি 2 দিন কাটায় আসো, ওই 2 দিন তো এই মেয়ের জন্য জাহান্নাম। সে তো জামাইকে তাকে অ্যাভয়েড করতেছে এবং সে বেঁচে থাকতে চায়। সামহাও এই জামাইকে অ্যাভয়েড করে সংসার কেমনে আমি শেষ করে দিব। এবং দ্যাটস এ, এটা শুনতে খুবই খারাপ লাগবে, বাট দ্যাটস দ্য রিয়েলিটি অফ সো মেনি উইমেন। এই জন্য আমরা যখন সমস্যার সমাধান করতেছি কোন পার্সপেক্টিভে, কার প্রেসক্রিপশন নিয়ে সমাধান করতেছি, এটা একটা ইস্যু। না আচ্ছা আপু, এখানে একটু বলি যে যেমন বিষয়টা যদি এরকমই হয় যে মেয়েটা লিটারেলি ইন্টিমেট হইতেই ভয় পায়, মানে ওটা অ্যাভয়েডই করতে চায়, তাহলে সেখানে অবশ্যই রিলেশনশিপটা খুব টক্সিক। তো আমি যে প্রেসক্রিপশনটা দিলাম এটা কিন্তু আসলে ওই লেভেলের টক্সিক যে মেয়েটাকে হয়তো প্রচন্ড ফিজিক্যাল অ্যাবিউজ করতেছে, নানাভাবে মানসিক অ্যাবিউজ করতেছে। আমি তো তাদের জন্য এটা বলছি না, আমি যেটা বলছি যে জেনারেল যে কাপলরা আছে, এই যে জেনারেল একটা কথা যে বিয়ের বয়স যত বাড়ে ভালোবাসা, এই ব্যস্ততা, সংসার, এভাবে করে করে কই জানি ভালোবাসা নাই হয়ে যায়। হ্যাঁ, জেনারেল কাপলগুলির কথা বলছি। এবং আমার একদম রিসেন্ট দেখা একটা কেস, ওনারা প্রায় ডিভোর্সের দিকেই চলে যাচ্ছে, ডিভোর্সটা হয়েই যাবে শেষ পর্যন্ত। এবং যখন উনি আমার সাথে শেয়ার করলেন বিষয়টা, মানে উনি বলতেছিলেন যে আমি না কাউকে বুঝাইতে পারি নাই। আমি বললাম যে আপনার এটা সোসাইটি কেন বুঝবে না, কারণ আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবে জামাই মারছে, জামাই কি তোমাকে ফাইনান্সিয়ালি টাইটের মধ্যে রাখছে, তাহলে তুমি ডিভোর্স দিলা কেন? সোসাইটি দেখবে জামাই অন্য আপনাকে রিলেশন কি হইতেছে। মারছে, ধরছে, কি করছে, ফাইনান্সিয়ালি ঝামেলা করছে না। জামাই অ্যাজ আ পার্সন মোটেও এই ধরনের টক্সিক না, হি ইজ আ গুড পার্সন। ওয়াইফ অ্যাজ আ পার্সন মোটেও টক্সিক না, শি ইজ আ গুড পার্সন। কিন্তু সে কাউকে বুঝাতেই পারতেছে না যে তার সাথে আমার কোনো মানসিক কানেকশনই ছিল না। উনি গুনে গুনে বলতে পারতেছে যে আমার এই গোটা ম্যারিড লাইফে আমি হাতে গোনা এই কয়বার আমার অর্গাজম হয়েছে, 1 থেকে 2 বার। হ্যাঁ, সে বলতে পারতেছে যে তার সাথে আমার কোনো প্রকারের কোনো মানে মেন্টাল অ্যাডজাস্টমেন্টই ছিল না। এইটা সোসাইটিকে আপনি কিভাবে বুঝাবেন? হ্যাঁ, তো আমার না, কাছে মনে হয় বুঝাতে তো হবে, মানে বুঝানোর জন্যই তো হয়তো কথা বলা আর কি। এই জন্য সেটাই। হচ্ছে সবার আগে তার তার জামাইকে ডিভোর্সের বুঝতে হবে ব্যাপারটা, আপু, হ্যাঁ, সবার আগে তো তার তার জামাইকে বুঝতে হবে। সেটাই সোসাইটি তো 100 সেটাই হাত দূরে থাকুক। 100 হাত দূরে, সেটাই আর কি। এই জন্য যেটা হয়েছে যে তার ডিভোর্সের ব্যাপারটা সোসাইটি কোনোভাবে মানতেই পারতেছে না, কারণ সোসাইটি কোনো ইয়ে পাচ্ছে না। তো তোমাকে তো সোসাইটির মারে এত নাই, পুরো, এই তোমাকে যে তার তো সমস্যাটা, ফাইনান্সিয়াল অ্যাবিউজ করে নাই, তাহলে এই যে তুমি তার কেন? সমস্যাটা, তার হাজবেন্ড কেমন ধরনের মানুষ, তাকে নিশ্চয়ই হাজবেন্ডের সাথে এটা নিয়ে তার কথা হয়েছে, এটা যেহেতু ডিভোর্সে চলে যাচ্ছে, কেমন ধরনের মানুষ তখন তার তো বোঝা উচিত যে ওকে আমি আমি ফিজিক্যালি আমার ওয়াইফকে হ্যাপি করা, এটা তো তার ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। মানে আমার কাছে মনে হচ্ছিল যে, মানে আমি যখন, সত্যি কথা, মানে আমার অনেকদিন না খুব খারাপ যায়। হ্যাঁ, খারাপ যায় কেন, মানে যখন খুবই পরিচিত মানুষদের সাথে একটু বসি তখন দেখা যায় যে এমন কিছু গল্প বের হয়ে আসে যে তখন মনে হয় যে আমার ওইটা নিয়ে ভাবতে ভাবতে আমার পুরো মানে দিন যায়, যে এই ম্যারেজটা স্কেলিটনের মতো হয়ে যাচ্ছে কেন। যেটা বলতেছিলাম যে এই যে ক্যাপিটালিস্টিক সোসাইটির যেরকম চিন্তা, ক্যাপিটালিস্টিক সোসাইটি আসলে কখনোই চাবে না যে মানুষের একটা সংসার জীবন, একটা ফ্যামিলি লাইফ থাকুক। হ্যাঁ, তো এই জিনিসটা যখন আমরা মানে সোশ্যালি প্রমোট করতে পারবো, আহ, তখন আমার কাছে মনে হয় যে আহ, মানে বিয়ে
এই রিলেশনশিপটা সেই ইম্পর্টেন্সটা খুঁজে পাবে। এবং এটা ভাবার আসলে কোনো কারণ নাই যে আমি বিয়ে প্রমোট করবো মানে বিয়ে আসলেই খুবই সুদিং, খুবই একটা আরামের বিষয় হবে আমার জন্য। বিষয়টা কিন্তু বাস্তবতায় সবসময় সেটা না। সো আই নিড টু নো যে কোন জায়গায় আমাকে অ্যাকশনে যেতে হবে আর কোন জায়গায় আমাকে অ্যাকোমোডেট করতে হবে। এই নলেজটা মেল ফিমেল উভয়ের জন্যেই প্রয়োজন। হ্যাঁ, কারণ ম্যারিটাল রিলেশনশিপে মেয়েরা অনেক ক্ষেত্রেই সাফার করে, অনেক ক্ষেত্রে পুরুষরাও সাফার করে। আমার মনে হয় ওইটা অন্য আরেকটা টপিক, ওটা নিয়ে আমরা আরেকদিন কথা বলতে পারি। কিন্তু একটা ম্যারেজে যেহেতু নারী পুরুষ দুইজনই থাকে, এই জন্য সেই হিসাবে আমি জেনারেলাইজড অর্থে কথাগুলি বলতেছি। এবং মানে সোসাইটির জন্য ম্যারেজ ছাড়া, মানে আমরা ম্যারেজ ছাড়া না সোসাইটি, সোসাইটি আর বলতে পারবো না জিনিসটাকে। ম্যারেজ আছে বলেই এটা সোসাইটি, কারণ ম্যারেজটা তো আসলে সোশ্যাল লর আন্ডারে পড়ে, তাই না? এটা সোশ্যাল ল হিসাবে আসছে। কারণ ম্যারেজ যদি না থাকে তাহলে আসলে আমরা ওই যে অ্যানিমালদের মধ্যে যেরকম দেখি যে কে কার বংশের কে, কে কার এটার কোনো ট্রেস নাই। তো মানুষের মানুষের সোসাইটিটাও তাহলে তেমনই হয়ে যাবে ধীরে ধীরে যদি ম্যারেজটা এভাবে উঠে যায়। আর এই যে ব্যক্তি স্বাধীনতার জায়গা, মানে সোসাইটিতে আমার ব্যক্তি স্বাধীনতার জায়গা কতটুকু আর আমার সামাজিক দায়বদ্ধতা কতটুকু, এখানেও একটা ব্যালেন্স থাকতে হবে। কারণ এখন ব্যক্তি স্বাধীনতার কথা বলে তাহলে আমার ইচ্ছা হয় না আমি বিয়ে করব না, কিন্তু আমি বিয়ের বাইরে 10টা রিলেশনশিপ করব, এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে বাকি অনেকগুলা ইয়াং জেনারেশনস এর কাছে। হ্যাঁ, আর সেই ব্যক্তি সেলিব্রিটি হলে তো কথাই নাই, ওই এক্সাম্পল আরো হয়ে থাকবে ইয়াং জেনারেশনস এর কাছে। হ্যাঁ, তো এই জন্যই মনে হয় যে আমার ব্যক্তি স্বাধীনতা একটা বিষয় আর আমার সোসাইটির প্রতি দায়বদ্ধতা আর একটা বিষয়। তো ম্যারেজের ক্ষেত্রে এই জিনিসটা ক্লিয়ারিফাইড হওয়া অনেক বেশি প্রয়োজন আর কি। Perfect. Hopefully, আমাদের next generation বা at least we can start something that makes a difference, right? Inshallah. So Nadia. সো আপুরা হচ্ছে দুই জায়গা থেকে আর কি কনক্লুশনটাকে ট্যাকল করেছে যে ম্যারেজের এসেন্সটা কিরকম হওয়া উচিত আর ম্যারেজের ইম্পর্টেন্সটা কি সোসাইটিতে। ম্যারেজের এসেন্স আমি সবার সাথে ইকো করব যে রেসপন্সিবিলিটি অ্যান্ড কমফোর্টিং একটা নেচার, যেটা মানে আই লুক ফরওয়ার্ড টু দ্যাট যে রেসপন্সিবিলিটি শেয়ারিং হবে এবং আমি কমফোর্ট পাবো। এটা হচ্ছে একটা আইডিয়ালিটি। বাট মাই থার্ড, মাই আলটিমেট যেই গোলটা, আলটিমেট যেই প্ল্যানটা, এটা হচ্ছে মাই ওয়ার এগেনস্ট শয়তান। বিকজ আপু হচ্ছে বলেছেন যে একটা সোসাইটির মানে বিল্ডিং ব্লকটাই হচ্ছে ফ্যামিলি, আর শয়তান এই কারণে অলওয়েজ ট্রাই করে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মানে বিল্ডিং ব্লকটাকে, ফ্যামিলি সিস্টেমটাকে আর কি নষ্ট করার জন্য ট্রাই। সো দ্যাট ইজ মাই ওয়ে টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম ডিকলোনাইজড মানে কলোনিয়াল চিন্তা ভাবনা, খ্রিস্টিয়ানিটি বা জুডিও খ্রিস্টিয়ানিটি চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে বা আমাদের কালচারাল ফেনোমেনা থেকে মুক্ত হয়ে যে রিয়েল এসেন্সটা ওয়েস্টার্ন না, বাংলাদেশিদের জন্য বাংলাদেশি স্টাইলের ম্যারেজ, বাংলাদেশি মুসলিমদের জন্য বাংলাদেশি মুসলিমদের যে ধরনের ম্যারেজ দরকার, এইগুলো এস্টাবলিশের জন্য আই থিঙ্ক ম্যারেজের ইম্পর্টেন্সটা আবার নতুন করে হচ্ছে ইমার্জ হয়েছে এবং লাইক সোসাইটিতে ওইটা আরো বেশি বেশি করে ইম্পর্টেন্স গুলো শেয়ার করা উচিত। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। Mashallah. Well, actually, we have to conclude here again, as always. Conclusion কখনোই শেষ হয় না, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমপ্লিকেটেড একটা প্লেস, বাট আই হোপ দ্যাট আমরা ম্যারেজ মানে ইন্ডিভিজুয়ালি, আমি অ্যাকচুয়ালি কনক্লুশনে সবাই যেটা বলতেছিল বাট সামহাউ একই কনক্লুশন আই থিঙ্ক যে ইন্ডিভিজুয়ালি উই ক্যান স্টার্ট বিং দ্য চেঞ্জ, উই ক্যান স্টার্ট থিঙ্কিং যে আমি আমার মেন্টালি আমি কোন ইন্টেনশন নিয়ে কোন নিয়ে ম্যারেজে আসি, আমার পার্টনারের আমার কাছ থেকে সে কতটা শান্তি পাচ্ছে, এবং আমি কিভাবে সোসাইটিতে একটা চেঞ্জ, আমি যদি শাশুড়ি হই তাহলে আমি এই চেঞ্জ করছি কিনা, আমি ননদ হয়ে চেঞ্জ করছি কিনা। সো লেটস স্টার্ট বিং দ্য চেঞ্জ আওয়ারসেলফ ইনশাআল্লাহ। সবাইকে থ্যাংক ইউ, স্টে টিউনড ফর দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।